আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের লাইভ ক্লাসে। বিজ্ঞান অনুষদ, সেখানেও মানবিকের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, কিন্তু মানবিক শিক্ষার্থীদের জন্য মূল ইউনিট হচ্ছে কম প্রশ্নে তোমাদেরকে অবশ্যই ভালো করতে হবে। কারণ এখানে একটা প্রশ্ন পারলেই 1.25 মার্কস, মানে মোটামুটি তুমি যদি 20টাই কারেক্ট করতে পারো, 20টা কারেক্ট করতে পারলে 25 মার্কস তুমি পেয়ে যাবে। তো 20টা কারেক্ট করা সহজ, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় তুলনামূলক সহজ কোশ্চেনই করে। আমরা যতদূর দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এরা সহজ কোশ্চেন করে, খুব বেশি কঠিন করে না, জাস্ট একটু মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দেওয়া দরকার। আচ্ছা, তো এখন আমরা দেখি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট, এটা কোন ইউনিট? এখানে বলছে দেখো, এখানে যেটা বলা আছে, আহ রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিট হচ্ছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান অনুষদ। আচ্ছা, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, এর সাথে আরো কিছু বিষয় যুক্ত হয়। সেটা হচ্ছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। আচ্ছা, এটাও হচ্ছে আহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা দেখেছিলাম যে এর আগের ক্লাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু কলা, মানবিক, কলা, আইন, সামাজিক বিজ্ঞান এই তিনটা এক জায়গাতে ছিল না, আলাদাভাবে ছিল। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় সবগুলো একই সাথে। অর্থাৎ দেখো যে এক জায়গাতে পরীক্ষা দিয়ে তুমি সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবল হয়ে যাচ্ছে, এটা খুবই ভালো একটা দিক। ওকে, তো আমরা দেখি কোন ধরনের কোশ্চেন হয়। প্রথম একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় যে ধরনের কোশ্চেন করে তার আদলেই এখানে 24টা কোশ্চেন সাজানো আছে। সবগুলো কোশ্চেন আমরা দেখবো। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসে বুঝতে পারবে যে আসলে এই ক্লাসটা কিভাবে যাচ্ছে, কারণ তোমাদের অভিজ্ঞতা আছে আমাদের এই লাইভ ক্লাসগুলো করার। প্রথম প্রশ্ন হচ্ছে, বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় কাদের সময় প্রতিষ্ঠিত হয়? মৌর্য, পাল, সেন নাকি গুপ্ত? চারটা অপশন দেওয়া, দেখো। নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের সব থেকে পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা, এবং এটা ছিল মূলত বৌদ্ধ শিক্ষা কেন্দ্র। এটা ছিল কি? বৌদ্ধ ধর্মের শিক্ষা কেন্দ্র। বৌদ্ধ ধর্মের শিক্ষা কেন্দ্র। আচ্ছা, নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? দেখো, তো প্রাচীনকালে এই যে যত বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল, এদেরকে কি বলা হতো? এদেরকে বলা হতো বিহার। এদের ডাক নাম কি ছিল? এদেরকে বিহার নামে ডাকা হতো। যেমন আমরা বাংলাদেশে দেখেছিলাম পাহাড়পুরের বৌদ্ধ বিহার, এটা বাংলাদেশে, তাই না? পাহাড়পুরের বৌদ্ধ বিহার। বৌদ্ধ বিহার, এটা আমরা নাম শুনেছি। এর আরেকটা কি নাম আছে? সোমপুর মহাবিহার। এটারই আরেক নাম হচ্ছে কি? সোমপুর মহাবিহার। আচ্ছা, তাহলে এই যে সোমপুর মহাবিহার বা পাহাড়পুরের বৌদ্ধ বিহার, এগুলো সবই হচ্ছে বৌদ্ধ শিক্ষা কেন্দ্র। আচ্ছা, তো বৌদ্ধ শিক্ষা কেন্দ্রকে বিহার নামে ডাকা হতো। বিহার নামে ডাকা হতো। এবং বর্তমানে ভারতের যে বিহার রাজ্য, এই বিহার রাজ্য তো এখন বিলুপ্ত হয়ে গিয়েছে। বিহার আসলে সেভাবে রাজ্য নাই আর, বা ভারতের স্বাধীন কোনো রাজ্য না এটা। তো এই বিহার রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল। ঠিক আছে, বিহার রাজ্যের কোথায়? বিহার রাজ্যের পাটনা ছিল রাজধানী। পাটনা শহর থেকে 95 কিলোমিটার, 95 কিলোমিটার উত্তরে, 95 কিলোমিটার উত্তরে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল। আচ্ছা, তোমরা অনেকে কমেন্ট করছো, যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। ওকে, আশা করি সম্পূর্ণ ক্লাসে তোমরা থাকবে। আচ্ছা, তাহলে এটা ছিল বিহার রাজ্যের পাটনাতে। পাটনার ঠিক 95 কিলোমিটার উত্তরে, পাটনা থেকে কিছুটা দূরে। আচ্ছা, তো এটা প্রাচীন ভারতের পঞ্চম শতাব্দীতে, খ্রিস্টপূর্ব, ঠিক আছে, খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে। এখানে অবশ্যই লিখতে হবে খ্রিস্টপূর্ব। খ্রিস্ট পূর্ব, ঠিক আছে, খ্রিস্টাব্দ না, খ্রিস্টপূর্ব। অর্থাৎ আজ থেকে কত বছর আগে? তাহলে এখন তো 2000 চলতেছে, 2000, তাই না? তার সাথে আরো 500 যোগ করতে হবে, কারণ এটা খ্রিস্টপূর্ব, তার মানে 2500 বছর আগে। 2500 বছর আগে এটা যাত্রা শুরু করে, এবং এখান থেকে শুরু করে দ্বাদশ শতাব্দী পর্যন্ত, দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলে। অর্থাৎ দীর্ঘদিন, দীর্ঘদিন এটার কার্যক্রম চলেছে। বিশ্ববিদ্যালয় বলতে এটা একটা শিক্ষা কেন্দ্র, বৌদ্ধ ধর্মের শিক্ষা কেন্দ্র। ওইখানে কিন্তু বর্তমান যে লেখাপড়া, বর্তমানে আমরা কি পড়ি, এই যে কম্পিউটার সায়েন্স বা মেডিকেল সায়েন্স বা এই যে হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, এইগুলা কিন্তু এখানে পড়ানো হতো না। ওইখানে সবকিছু ছিল বৌদ্ধ ধর্মের শিক্ষা। ঠিক আছে, বৌদ্ধ ধর্মের শিক্ষা নিয়ে সেখানে পাঠদান করা হতো। ঠিক আছে, বৌদ্ধ মঠ এক কথায়। আচ্ছা,
তো এই নালন্দা বিশ্ববিদ্যালয় এই সময়ে এই যে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে কারা প্রতিষ্ঠা করেন? কারা প্রতিষ্ঠা করেন? এখানে অপশন দাও, মৌর্য, পাল, সেন নাকি গুপ্ত। একটু কমন সেন্স খাটানোর চেষ্টা করো। যে এইখানে যে কথাটা বলা হচ্ছে, এইখানে যে কথাটা বলা হচ্ছে যেটা খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে, তাহলে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ভারতের বিহার রাজ্যে কারা শাসন করত? মৌর্য, পাল, সেন নাকি গুপ্ত? কারা? জাস্ট একটু কমন সেন্স খাটাইলে কিন্তু এটা উত্তর হয়ে যায়। আচ্ছা, তো এই নালন্দা বিশ্ববিদ্যালয় যিনি প্রতিষ্ঠা করেন তার না, সেই শাসকের নাম হচ্ছে, আমি এই কালোটা দেখা যাবে আশা করি, সেই শাসকের নাম হচ্ছে কুমারগুপ্ত। শাসকের নাম কি? কুমারগুপ্ত। তাহলে এখন দেখো, নাম শুনে আমরা বুঝতে পারতেছি যে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে গুপ্ত শাসকরা শাসন করতেন, এটা একদমই একটা কমন সেন্স। এই কমন সেন্স খাটিয়েও কিন্তু উত্তরটা করে ফেলা যায়। এবং শাসকের নাম হচ্ছে কি? কুমারগুপ্ত। তাহলে সঠিক উত্তর কোনটা থাকছে? আমাদের হাতে সঠিক উত্তর চলে আসতেছে গুপ্ত বংশ। এবং মূলত কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেটা একটা বৌদ্ধ ধর্মের শিক্ষা কেন্দ্র ছিল ভারতের বিহার রাজ্যে, পাটনা থেকে 95 কিলোমিটার উত্তরে। এটার কার্যক্রম শুরু হয় খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে এবং শেষ হয় দ্বাদশ শতাব্দীতে এসে, মানে প্রায় 1700 বছর এটা অ্যাক্টিভ ছিল। এটা প্রায় 2500 বছর পুরাতন। এবং বিহার যেখানে আছে ধরে নিবা এটা বৌদ্ধ ধর্মেরই কিছু একটা ছিল, বৌদ্ধ ধর্মের শিক্ষা কেন্দ্র ছিল। এবং ভারতের যে বিহার রাজ্যটা, এখানে প্রচুর পরিমাণে এগুলো ছিল, যে কারণে এই রাজ্যেরই নাম হয়ে যায় বিহার রাজ্য। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা অনেকেই উত্তর করেছিলে, হ্যাঁ। খালেদ মাসুদ ঘ বলেছিলে। এবং আহ আরফিনা তানবিন, তুমি বলেছিলা হচ্ছে পাল শাসনামলে। না, এটা পাল শাসনামলে না, এটা হচ্ছে গুপ্ত শাসনামলে। গুপ্ত শাসনামলে। তাহলে এই ধরনের কোশ্চেন রাজশাহী বিশ্ববিদ্যালয় করবে। ঠিক আছে, অনেক প্রাচীন স্থাপত্য এগুলা থেকে কোশ্চেন করবে। আচ্ছা, এটা হচ্ছে প্রাচীন ইতিহাস, এখান থেকে করা কোশ্চেন। তো আমাদের ডাইজেস্টে এই বিষয়টা তো অবশ্যই পড়ানো হবে, যেটা ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ সেটা আমাদের ডাইজেস্টে থাকবে না, এটা তো হতে পারে না। তো ডাইজেস্টে এটা প্রাচীন বাংলার ইতিহাস এই টপিকে আছে, 16 নম্বর টপিক। এবং তোমাদেরকে বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রাচীন বাংলার ইতিহাস এবং আমাদের ডাইজেস্টের যে 25 নম্বর যে টপিকটা আছে, এখানে অনেকগুলো খুচরো তথ্য দেওয়া আছে, পদক পুরস্কার এটা সেটা, অনেক খুচরো তথ্য। এইগুলা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন হবে। ঠিক আছে, প্রাচীন বাংলার ইতিহাস থেকে যেমন হবে এবং ওইটা থেকে, মানে ওইখানে পুরস্কার, খেলাধুলা, সংবাদপত্র এগুলো আছে, শিল্প সাহিত্য সংস্কৃতি আছে, এগুলো থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এবং আমরা যে ক্লাস করব, আমরা যে রেগুলার ক্লাস করব আমাদের কোর্সে, সেইখানে 10 নম্বর ক্লাসে, ক্লাস লেকচার নম্বর 10, এখানে গিয়ে আমরা প্রাচীন বাংলার ইতিহাস করবো। প্রাচীন বাংলার ইতিহাস এই ইয়াটা, মানে আমাদের এই লেকচারটা খুব দীর্ঘ একটা লেকচার। মানে এটা শুরু হবে কোত্থেকে? আদি পর্ব থেকে। ঠিক আছে, একদম আদি পর্ব থেকে। যেমন দেখো এখানে যেটা আমরা দেখলাম, এই যে গুপ্ত বংশ, এটা কি একদম আমাদের ইতিহাসের প্রায় আদি পর্ব থেকে না? তারও আগে বাঙালি জাতিসত্তার ইতিহাস থেকে পড়া শুরু হবে এবং শেষ হবে হচ্ছে ব্রিটিশ আমল পর্যন্ত। আদি পর্ব থেকে ব্রিটিশ আমল, আদি পর্ব থেকে ব্রিটিশ আমল, এর মধ্যে যত যা কিছু আছে সবকিছু প্রাচীন বাংলার ইতিহাস ক্লাসে আমরা পড়বো। একটা বিশাল লং ক্লাস এটা। হ্যাঁ, এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্য থেকে একটা না একটা কোশ্চেন ইউনিভার্সিটিতে করবেই, অ্যাটলিস্ট একটা করবেই, একাধিক হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। বাট একটা অবশ্যই হবে, এটা ধরে রাখো। তার মানে ক্লাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। এবং ডাইজেস্ট থেকেই তোমরা এই বিষয়গুলো অবশ্যই পড়ে ফেলার সুযোগ রাখছো। খুব সহজেই তোমরা এখান থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো আছে সেগুলো তোমরা পড়ে ফেলতে পারবে। তাহলে আমাদের রেগুলার স্টুডেন্টদের আশা করি খুব বেশি পেইন সাফার করতে হবে না। পরের কোশ্চেন আমরা দেখি, চতুর্থ স্তম্ভ বলতে কি বোঝায়? ফোর্থ স্টেট। চতুর্থ স্তম্ভকে আরেকটা কি নামে রাখা হয়? ফোর্থ স্টেট। ফোর্থ স্টেট। আচ্ছা, ফোর্থ স্টেট কাকে বলা হয়? আচ্ছা, তো দেখো, আহ ব্রিটিশ পার্লামেন্টের একটা ঘটনা, সেটা হচ্ছে তোমার 1787 সালের দিকে, অ্যারাউন্ড 1787 সালের ঘটনা। এটা অনেক আগের একটা ঘটনা। তো ওই সময় ব্রিটিশ পার্লামেন্টে একটা অংশ হতো, সেটা হচ্ছে বিতর্ক পার্ট। বিতর্ক পার্ট, হ্যাঁ, বিতর্ক অংশ, যেখানে যারা হচ্ছে পার্লামেন্ট সদস্য আছেন, তারা
যেমন ডিবেট হয় না আমাদের স্কুল কলেজে ভার্সিটিতে, ঠিক এমন ডিবেটে যুক্ত হতেন এবং তারা তাদের পক্ষে বিপক্ষে বিভিন্ন রকম যুক্তি দিতেন, তর্ক করতেন, বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, তো এই এমনই একটা বিতর্ক পার্টে একজন আহ বিতার্কিক, বিতার্কিক বলতে হচ্ছে আমি বলবো যে পার্লামেন্ট সদস্য, ঠিক আছে, তার নাম হচ্ছে এডমন্ড, আমি একটু ক্লিয়ার করে লিখি, লেখাটা ক্লিয়ার হলো না। তার নাম হচ্ছে এডমন্ড বার্গ, এডমন্ড বার্গ। আচ্ছা, এই এডমন্ড বার্গ ছিলেন পার্লামেন্টের একজন সদস্য। তো এই এডমন্ড বার্গ 1987 সালে এই ব্রিটিশ পার্লামেন্টে এই আর্গুমেন্টে তিনি প্রথম বলেন যে সংবাদ মাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বাকি তিনটা তাহলে কোনগুলো? দেখো, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই তিনটা হচ্ছে যে কোনো রাষ্ট্রের প্রথম তিনটা স্তম্ভ। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আচ্ছা, আহ আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ, এই তিনটা হচ্ছে প্রথম তিনটা স্তম্ভ। অর্থাৎ আইন প্রণীত হবে কার দ্বারা? আইন প্রণীত হবে সংসদ দ্বারা। তাহলে এটা হচ্ছে প্রথম স্তম্ভ, এটা হচ্ছে কি প্রথম স্তম্ভ। সেই আইন দিয়ে রাষ্ট্র শাসন করবে কে? দেশের যে এক্সিকিউটিভ বডি আছে অর্থাৎ নির্বাহী বিভাগ, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ। এবং কেউ যদি আইন ভঙ্গ করে তার কি হবে? বিচার কে করবে? বিচার বিভাগ, এটা হচ্ছে তৃতীয় স্তম্ভ। এবং এডমন্ড বার্গ তার এই যুক্তিতে বলেন যে এই তিনটার বাইরেও রাষ্ট্রে একটা স্তম্ভ আছে যারা রাষ্ট্রের ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম এটা হচ্ছে চতুর্থ স্তম্ভ। তাহলে কি বিষয়টা বোঝা গেছে? এটা কিন্তু এমন না যে রাষ্ট্রের কোনো স্থায়ী কাঠামো, সংবাদ মাধ্যম কি রাষ্ট্রের স্থায়ী কাঠামো? বাংলাদেশে যত নিউজ পেপার আছে, বাংলাদেশে যত প্রিন্ট মিডিয়া আছে, যত হচ্ছে অনলাইন মিডিয়া আছে, যত টেলিভিশন চ্যানেল আছে যারা নিউজ প্রেজেন্ট করে, তো এগুলা কি রাষ্ট্রের কোনো অংশ? রাষ্ট্রের কোনো অংশ না, রাষ্ট্রের কোনো বিভাগেরা না। কিন্তু রাষ্ট্রের সুশাসন নিশ্চিতের জন্য, রাষ্ট্রের ন্যায় বিচার নিশ্চিতের জন্য এদের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর জন্য এডমন্ড বার্গ 1987 সালে ব্রিটিশ পার্লামেন্টে সংবাদ মাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলেছিলেন। তাহলে কি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল না? দেখো, আশেপাশে অনেক কিছু আমরা বুঝতে পারলাম, এটার পিছনের ঘটনা কি ছিল, এর আশেপাশে যা তথ্য আছে সেগুলো আমরা বুঝতে পারলাম। ওকে, তো আমাদের ডাইজেস্টের একটা টপিকের নামই হচ্ছে গণযোগাযোগ ও সাংবাদিকতা। গণযোগাযোগ ও সাংবাদিকতা। তাহলে এই 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 টপিকের নাম দেখে আমরা কি বুঝতে পারি? যে এখানে জার্নালিজম রিলেটেড বা হচ্ছে সংবাদ মাধ্যম রিলেটেড যা কিছু আছে সবকিছু এই এক টপিকে আমরা পড়তে পারবো। এবং 26 নম্বর লেকচার, কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম যে 26 নম্বর লেকচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট লেকচার, মোস্ট ইম্পর্টেন্ট লেকচার। এর মধ্যে অনেক 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 কিছু আছে। এবং এই লেকচার থেকে আমি বলে রাখি তোমাদেরকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাটলিস্ট 3টা 4টা কোশ্চেন পাবা তোমরা জাস্ট এই লেকচারটা থেকে। কারণ এর মধ্যে অনেক কিছু আছে, শুধুমাত্র এই সাংবাদিকতা নিয়ে কিন্তু এই লেকচারটা না। এর মধ্যে খেলাধুলা, এর মধ্যে পদক পুরস্কার, হ্যাঁ, এর মধ্যে অনেক অনেকগুলো টপিক ইনক্লুডেড। যে কারণে দেখা যাবে যে পদক পুরস্কার থেকে একটা পেয়ে গেছো, খেলাধুলা থেকে একটা পেয়ে গেছো, এই যে সাংবাদিকতা গণযোগাযোগ এগুলো থেকে একটা পেয়ে গেছো। মানে একাধিক কোশ্চেন হবে এই লেকচারটা থেকে। ওকে, পরের কোশ্চেন দেখি। একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার, এটি কোন ধরনের ত্রিভুজ? কোশ্চেন দেখো, জাস্ট কল্পনা করো একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আছে, তার বাহু একটা 5, একটা 12, একটা 13 সেন্টিমিটার। এটা কোন ধরনের ত্রিভুজ? অপশন দেখো, সমদ্বিবাহু, সমবাহু, সমকোণী নাকি অপ্রকৃত। আচ্ছা, সমদ্বিবাহু বলতে আমরা কি বুঝি? সমদ্বিবাহু, সম বলতে আমরা বুঝি সমান, দ্বি বলতে বুঝি দুই, আর বাহু অর্থাৎ যার দুই বাহু সমান। এখানে কি দেখো দুইটা বাহু সমান হচ্ছে? তিনটা বাহু তো তিন রকম, তাহলে সমদ্বিবাহু কারেক্ট হচ্ছে না। সমবাহু, সমবাহু মানে কি তিন বাহুই সমান, তিনটা বাহু কি সমান? এখানে সমান না, তাহলে এটাও কারেক্ট না। সমকোণী নাকি অপ্রকৃত? অপ্রকৃত মানে যেটা আসলে কোনো ত্রিভুজই না। তো এখানে তো বলতেছে এটা ত্রিভুজ, এটা কোন ধরনের ত্রিভুজ জিজ্ঞাসা করতেছে, ত্রিভুজ হয়ে গেছে যেই কারণে জিজ্ঞাসা করতেছে এটা কোন ধরনের ত্রিভুজ। তাহলে এটা অপ্রকৃত না, নিশ্চয়ই এটা প্রকৃত, এটা ত্রিভুজ। বাকি থাকছে কি সমকোণী। এখন কিভাবে সমকোণী সেটা আমরা দেখি। সমকোণী ত্রিভুজের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের উপপাদ্য লিখি।
পিথাগোরাসের উপপাদ্য, এই ফর্মুলা মেনে চলে। উপপাদ্যটা কেমন, যে কোন ত্রিভুজের তার ভূমির আহ, স্কোয়ার করলে, মানে এটা বর্গ করলে এবং উচ্চতার বর্গ করলে তার সমষ্টি তার অতিভুজের বর্গের সমান হয়। বিষয়টা হচ্ছে এমন, দেখি আমরা এটা মিলে কিনা। আমি ধরলাম এটা ভূমি, এটা উচ্চতা, এটা অতিভুজ, কারণ অতিভুজ সবসময় সব থেকে বড় যে বাহুটা সেটা নিতে হয়। তাহলে এই দুইটা আমরা এখানে বসাই। দেখো ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার 5 স্কোয়ার, উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার 12 স্কোয়ার, আর অতিভুজ হচ্ছে 13 সেন্টিমিটার 13 স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি 5 কে স্কোয়ার করলে 25, 12 কে স্কোয়ার করলে 144, আর 13 কে স্কোয়ার করলে 169। 25 এবং 144 যোগ করলে 169, আর এখানে 169। তাহলে আমাদের এই ফর্মুলাটা কি মেনটেন করতেছে না? পিথাগোরাসের উপপাদ্য মেনটেন করতেছে না? যদি মেনটেন করে তাহলে সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে সেটা কি ত্রিভুজ হবে? সেটা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, সমকোণী ত্রিভুজ। এখান থেকে কারো কোনো কোশ্চেন যদি থাকে তোমরা অবশ্যই কোশ্চেন করতে পারো। ম্যাথমেটিক্যাল বিষয়গুলো অনেকেরই জিজ্ঞাসা থাকে, বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, তোমাদের কমেন্টে দেখার চেষ্টা করি। তোমরা হচ্ছে সবাই মোটামুটি খুব সুন্দর উত্তর করছো। এটা খুবই ভালো একটা দিক যে তোমাদের উত্তরগুলো ঠিক হচ্ছে। ওকে, ফাইন। তো এই যে গাণিতিক যুক্তি, এটা আমাদের ডাইজেস্টের 8 নম্বর টপিক, গাণিতিক যুক্তি পার্ট বি তে। পার্ট বি তে, অর্থাৎ আমাদের ডাইজেস্টের দুইটা পার্ট, প্রথম পার্টে সাধারণ জ্ঞান এবং দ্বিতীয় পার্টে গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, মৌলিক বিষয় সবকিছু আমাদের পার্ট বি তে, লিখিত অংশ আমাদের পার্ট বি তে। ওকে, এবং ক্লাস লেকচারে আমাদের আলাদা করেই গণিতের ক্লাস থাকবে, তোমাদেরকে বলেছি, এবং এটা খুবই ইন্টারেক্টিভ ক্লাস হবে আশা করি। প্রায় 8টা 10টা ক্লাস হবে গণিতের, যেগুলো মানসিক দক্ষতা এবং গণিত নিয়ে, আশা করি কোনো সমস্যা থাকবে না। আহ, যে প্রশ্নগুলো ইউনিভার্সিটিতে আসে, ধরো যে রাজশাহী ইউনিভার্সিটি খুব কম দিবে ম্যাথমেটিক্স, 1টা 2টা কোশ্চেনের বেশি না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেকগুলো দিবে, আইকিউ থেকে অনেকগুলো দিবে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সব থেকে বেশি ম্যাথমেটিক্স আসে। বিউপিতে অল্প কিছু আসবে ম্যাথমেটিক্স এবং আইকিউ। তো বিউপি, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেখানেই যা ম্যাথ আসুক না কেন, ম্যাথ নিয়ে আশা করি কোনো কনফিউশন থাকবে না, যা কিছু শেখা এইখান থেকে শেখা হয়ে যাবে। ওকে, পরের কোশ্চেন দেখি। 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হয়? এখানে লেখাটা একটু অপরিপূর্ণ থেকে গেছে। কোথায় অনুষ্ঠিত হয়, ঠিক আছে, কোথায় অনুষ্ঠিত হয়। বা কোশ্চেনটা এমন হতে পারতো যে 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল কোন দেশ। কোশ্চেনটা এভাবে হতে পারতো। আচ্ছা, যদি একটু ত্রুটিপূর্ণ লেখা হয়ে থাকে তোমরা একটু দেখে নিও, বুঝতে পারছো আশা করি যে কি বোঝানো হয়েছে কোশ্চেনে। অপশন দেওয়া ভারত, বাংলাদেশ, পাকিস্তান নাকি ইংল্যান্ড। 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দেখো এই কোশ্চেনটা স্পোর্টস থেকে করা একটা কোশ্চেন, তোমরা খুব সহজে বুঝতে পারছো, এবং স্পোর্টস থেকে দুই ধরনের কোশ্চেন হয়। একটা হয় রিসেন্ট, মানে সম্প্রতি স্পোর্টস এর কোনো ইভেন্ট থেকে বা কোনো স্পোর্টস এর অ্যাওয়ার্ডস থেকে বা অ্যাচিভমেন্ট থেকে। আরেকটা কোশ্চেন হয় সেটা রিসেন্ট কিছু না, স্পোর্টস এর একদম বেসিক তথ্য। তোমাকে বলবে যে অলিম্পিক গেমস কত সাল থেকে চালু হয়, 1896 থেকে। তো এমন কোশ্চেন তোমাকে একটা দিয়ে দিবে। বা বলবে যে ক্রিকেট বিশ্বকাপে সর্বপ্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয় কোন দেশ, ওয়েস্ট ইন্ডিজ। এমন কোশ্চেন তোমাকে দিয়ে দিবে। বা তোমাকে বলবে যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ানকে, আমিনুল ইসলাম বুলবুল। তো এমন কোশ্চেন তোমাকে করবে যেটা রিসেন্ট না, পুরাতন তথ্য, বাট কোশ্চেনে দিবে। আরেকটা কোশ্চেন হয় কি রিসেন্ট, এই যে এটা রিসেন্ট 2025 সালের তথ্য। তো উত্তর কোনটা হবে তোমরা দেখি একটু উত্তর করার চেষ্টা করো। উম, উত্তর বলছো গ, পাকিস্তান। গ্রেট, পাকিস্তান, ইয়েস, পাকিস্তান কারেক্ট আনসার। 2025 সালে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল সেটা হচ্ছে হাইব্রিড মডেলের একটা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা হয়েছিল কি মডেলে? হাইব্রিড মডেলে। হাইব্রিড মডেলটা আবার কি? হাইব্রিড মানে কি, যেখানে একাধিক বিষয়ের সংমিশ্রণ ঘটে, সেটা হচ্ছে হাইব্রিড। তো পাকিস্তান আয়োজক দেশ হলেও টুর্নামেন্টটা শুধু পাকিস্তান না, পাকিস্তানের পাশাপাশি ইউএই, ইউনাইটেড আরব আমিরাতস, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতেও অনুষ্ঠিত হয়। অর্থাৎ আরব আমিরাতের দুবাইতে বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়। অর্থাৎ ভারতের সাথে যতগুলো দল পার্টিসিপেট করেছে গেমগুলোতে, সবাই দুবাইতে গিয়ে খেলেছে।
অর্থাৎ এটা হাইব্রিড মডেলের একটা আইসিসি ইভেন্ট ছিল, এবং মূল আয়োজক ছিল হচ্ছে পাকিস্তান। 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে চ্যাম্পিয়ন হয় হচ্ছে ভারত। ঠিক আছে। তাহলে স্পোর্টসের এই ধরনের রিসেন্ট তথ্য অবশ্যই গুরুত্বপূর্ণ, রিসেন্ট তথ্য থেকে কোশ্চেন হবে। এবং খেলাধুলা আমাদের ডাইজেস্টের 47 নম্বর টপিক। আমাদের ডাইজেস্টের 47 নম্বর টপিক হচ্ছে খেলাধুলা। এবং তোমাদেরকে বললাম ওই যে 26 নম্বর ক্লাস, যেটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলো বিষয় নিয়ে 26 নম্বর ক্লাসটা, এটা আশা করি খুবই গুরুত্ব দিয়ে করবে তোমরা যখন পেইড বেসে আমাদের ক্লাস করবে। খুবই গুরুত্ব দিয়ে 26 নম্বর লেকচারে ক্লাসটা করবে, কারণ এটা থেকে অ্যাটলিস্ট 2টা 3টা 4টা কোশ্চেন তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাবে। এটা একটু তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে করো, আগে থেকে বলে দিলাম। আমাদের লেকচারের 26 নম্বর যে ক্লাসটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরের কোশ্চেন, যে নিজের ভাগ্য নিজে করতে চায় তার সাহায্য করে সৃষ্টিকর্তা, কে বলেছেন? হুমায়ুন আহমেদ, আলেকজান্ডার, নেপোলিয়ন, নাকি জর্জ বার্নার্ড শ? কে বলেছেন? কে বলেছেন এই কথাটা? দেখো, এটা খুবই ইন্টারেস্টিং একটা উক্তি, যেটার বা কি বলবো, এটা নীতিবাক্য হিসেবেই প্রতিষ্ঠা পেয়েছে। নীতিবাক্য, নীতিবাক্য। এখন এখানকার একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, নীতিবাক্যের কোনো বক্তা থাকেন না। ঠিক আছে, মানে এই কথাটা কে বলেছেন, এটার কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি থাকে না। ঠিক আছে, নির্দিষ্ট কোনো ব্যক্তি থাকে না। তো নির্দিষ্ট কোনো ব্যক্তি নাই, তাহলে কে বলেছেন কথাটা? দেখো, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন মূলত হচ্ছে পরিচিত এই কথাটা বলার জন্য, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। কিন্তু দেখো, অপশনে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নামে কোনো অপশনই নাই। অপশন আছে হুমায়ুন আহমেদ, আলেকজান্ডার, নেপোলিয়ন, জর্জ বার্নার্ড শ। তবে সাহিত্যিক জর্জ বার্নার্ড শ তার উপন্যাসে এই কথাটা ব্যবহার করেন, এই কথাটা ব্যবহার করেন। ঠিক আছে, যে নিজের ভাগ্য গড়তে চায় তার সাহায্য করে সৃষ্টিকর্তা। ঠিক আছে, ওকে। তাহলে এইখানে যেহেতু অপশনে জর্জ বার্নার্ড শ আছে বাট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নাই, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে জর্জ বার্নার্ড শ। অপশন ডি এখানে কারেক্ট আনসার। তাহলে কি বুঝতে পারলা বিষয়টা, যে নীতিবাক্যের কখনোই কোনো নির্দিষ্ট বক্তা থাকে না। নীতিবাক্য প্রাচীন কাল থেকে চলে আসতেছে, চলে আসতেছে, চলে আসতেছে। এটা আসলে যে কে প্রথম বলেছিলেন, এটা আসলে কোনো আর উৎসমূল থাকে না। কিন্তু পরবর্তীতে বিভিন্ন মানুষজন বা সাহিত্যিক তারা এগুলো ব্যবহার করেন, এবং পরবর্তীতে দেখা যায় কি এই উক্তিটা এই উপন্যাসের অংশ, এই নাটকের অংশ, এভাবে পরবর্তীতে প্রচলিত হতে থাকে। ঠিক আছে, তাহলে এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে জর্জ বার্নার্ড শ। তো এমন বিখ্যাত ব্যক্তির উক্তি আসবে রাজশাহী ইউনিভার্সিটিতে, এবং শিল্প সাহিত্য সংস্কৃতি এই টপিক থেকে আসবে। বিভিন্ন সাহিত্যিকের উক্তি এইগুলা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন দেয়। ঠিক আছে, যে দিল তোমাকে হচ্ছে, আমরা জানি উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছেন একজন নাট্যকর, বিখ্যাত নাট্যকর, ব্রিটিশ নাট্যকর। তার নাটকের একটা কোট তোমাকে তুলে দিল, যে এটা উইলিয়াম শেক্সপিয়ারের কোন নাটকের অংশ, তোমাকে কোশ্চেন করতে পারে। বা বললো এটা কোন লেখকের উক্তি, এমন কোশ্চেন করতে পারে। রাজশাহী ইউনিভার্সিটি এটা প্রত্যেক বছরই করে, যে একজন সাহিত্যিকের উক্তি তারা জিজ্ঞাসা করে। তাহলে এখানে আহ, আমরা ডাইজেস্টে 36 নম্বর টপিকে শিল্প সাহিত্য সংস্কৃতি অবশ্যই পড়বো। এবং আমাদের ক্লাস লেকচার দেখো সেই 26, এই 26 নম্বর লেকচারটা খুব গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বারবার বলি যে খেলাধুলা, পদক পুরস্কার, শিল্প সাহিত্য সংস্কৃতি আহ এগুলা থেকে কোশ্চেন হবেই রাজশাহী ইউনিভার্সিটিতে। আর সব কিছু আমরা পড়বো 26 নম্বর লেকচারে। তাহলে এই লেকচারটা যে কতটা গুরুত্ব দিয়ে পড়া উচিত, বা এই লেকচারটা যখন হবে তো সেখানে কতটা গুরুত্ব দেওয়া উচিত, সেটা আসলে অনুধাবনযোগ্য তোমাদের কাছে, আশা করি। আচ্ছা, পরের কোশ্চেনে আমরা আসি, সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম কোনটি? অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, নাকি লিনাক্স? কোন অপারেটিং সিস্টেমটা সব থেকে বেশি ব্যবহৃত হয়? অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, নাকি লিনাক্স? কোনটা? আচ্ছা, দেখো, অপারেটিং সিস্টেমটা আসলে কি? অপারেট থেকে অপারেটিং, তাই না? মানে আমরা আমাদের যে আইটি ডিভাইস গুলো আছে, আইটি ডিভাইস গুলো অপারেট করার জন্য, আইটি ডিভাইস গুলো অপারেট করার জন্য যে হচ্ছে ব্যবহার করি, যে সফটওয়্যার ব্যবহার করি, সেগুলোকে বলা হয় অপারেটিং সিস্টেম। এখানে যে 4টা নাম দেওয়া আছে, 4টাই অপারেটিং সিস্টেমের নাম। তার মধ্যে অ্যান্ড্রয়েড হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড ডিভাইস গুলো ব্যবহার করার জন্য যে অপারেটিং সিস্টেম ব্যবহার করি সেটা, এটা আমরা খুবই কমন একটা বিষয়। তোমরা সহজেই দেখতে পারো যে তোমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে এখন। এর আগে ছিল হচ্ছে জাভা, জাভা ফোন, যেগুলো জাভা স্ক্রিপ্ট দিয়ে চলতো, সেগুলো তো এখন আর নাই।
আর লিনাক্স হচ্ছে কি, আমি প্রথমটা বাদ দিয়ে দিচ্ছি, কারণ বাদ দিচ্ছি না, মানে প্রথমটা ব্যাখ্যা দিচ্ছি, তারপরে আমি হচ্ছে পরেরটাতে আসতেছি, মাঝের দুইটা থাক। লিনাক্স হচ্ছে যারা আইটি নিরাপত্তা নিয়ে কাজ করে, আইটি নিরাপত্তা সেক্টরে যারা কাজ করে তারা ব্যবহার করে, আইটি নিরাপত্তা সেক্টরে যারা কাজ করে। উইন্ডোজ নাকি আইওএস? আইওএস হচ্ছে মূলত অ্যাপল ডিভাইসে ব্যবহার করা হয়, ঠিক আছে, এই যে আইফোন, আইপ্যাড, ম্যাক, এগুলা, ঠিক আছে। তবে ম্যাকের জন্য আসলে আইওএস না, ওইটার জন্য আবার আছে ম্যাক ওএস, আলাদা একটা অপারেটিং সিস্টেম। ওকে, তারপর হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ হচ্ছে আমরা যে উইন্ডোজ কম্পিউটার গুলো মূলত ব্যবহার করি, সেটা হচ্ছে উইন্ডোজ 10 এবং 11 সব থেকে বেশি ব্যবহার করা হয়। উইন্ডোজ 10 এবং 11 এই দুইটা ভার্সন সব থেকে বেশি ব্যবহার করা হয়। এখন দেখো যে অ্যান্ড্রয়েড সারা বিশ্বের সব জায়গাতে ব্যবহৃত না, সারা বিশ্বের সব জায়গাতে ব্যবহার হয় না অ্যান্ড্রয়েড। অ্যাপেল সবাই কোনো অবস্থাতে ব্যবহার করে না, এটা তোমরা বুঝতে পারতেছো। আইটি নিরাপত্তা সেক্টরে খুব বেশি মানুষ কাজ করেন না। কিন্তু উইন্ডোজ 10 এবং 11 বিশ্বের এমন কোনো প্রান্ত নেই যেখানে ব্যবহৃত হয় না। উইন্ডোজ 10 এবং 11 সারা বিশ্বের, মানে রনে বনে জঙ্গলে সব জায়গাতে ব্যবহৃত হয়, সারা বিশ্বের সব জায়গাতে। এই কারণে উইন্ডোজ, এই অপারেটিং সিস্টেমটা সারা বিশ্বের সব থেকে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন সি বা অপশন গ। হ্যাঁ, আচ্ছা, তোমরা যারা উত্তর করছো তোমাদের কমেন্ট গুলো একটু আমি নিচে টেনে নিই। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা কমেন্ট করলে দেখতে পারবো আশা করি। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে উইন্ডোজ। ফাইন। আচ্ছা, তো এই যে এই কোশ্চেনটা আমরা আমাদের ডাইজেস্টে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামে একটা টপিক আছে, দেখো এখানে দেওয়া টপিক নম্বর 5। টপিক নম্বর কেন 5? কারণ এটা হচ্ছে আমাদের পার্ট বি, মৌলিক পার্টের একটা অংশ। পার্ট বি আমাদের মৌলিক যে কি অংশ, এটা পড়া হবে। এবং তথ্য প্রযুক্তি নিয়ে যা কিছু আছে এটা আমরা একাধিক ক্লাসে পড়বো। একটা হচ্ছে তথ্য প্রযুক্তির বেসিক, যে এর রিসেন্ট ইনভেনশন, তথ্য প্রযুক্তির অনেক কিছু আবিষ্কার হচ্ছে, হ্যাঁ, এবং আধুনিক বিশ্বে সেগুলো কাজে লাগছে, সেগুলো আলাদা। এবং আমাদের টেক্সট বুকে যেগুলো আছে আইসিটি, সেগুলো আলাদাভাবে পড়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবং ক্লাস লেকচার 27, তথ্য প্রযুক্তির এই লেকচারটা হবে কি ক্লাস লেকচার 27-এ। আচ্ছা, তাহলে 26-এর পরে আমরা দেখছি পরের লেকচারটা 27ও বেশ গুরুত্বপূর্ণ, কারণ আইসিটি থেকে কোশ্চেন হবেই রাজশাহী ইউনিভার্সিটিতে, ধরে রাখো। কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি আইসিটি থেকে অবশ্যই অবশ্যই কোশ্চেন হয়েছে, এর জন্য এটাকে কম গুরুত্ব দিয়ে পড়ার কোনো সুযোগ নাই। পরের কোশ্চেন, এসডিজি এর প্রথম লক্ষ্য কি? এসডিজি এর প্রথম লক্ষ্য কি? আচ্ছা, আমাদের এসডিজির বেশ কিছু লক্ষ্য মনে রাখতে হবে, মানে যেগুলা অবশ্যই গুরুত্বপূর্ণ। যেমন আমি আমার নিজের এক্সপিরিয়েন্স একটু বলি। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম 2020-21 সেশনে, তখন এই এই কোশ্চেনটা আসছিল আমার, এই যে এটা, যে কোশ্চেন এভাবে আসছিল যে মানসম্মত শিক্ষা এসডিজির কত নম্বর লক্ষ্যের অন্তর্ভুক্ত। এই কোশ্চেনটা আসছিল 2021-22 সেশনে। তো আমি 17টা ইয়া লক্ষ্য আমার মনে ছিল না, আমি পড়িও নাই 17টা। আমার কাছে মনে হয়েছে 17টা পড়ার কোনো প্রয়োজনও নাই, যেগুলো গুরুত্বপূর্ণ আমি শুধু সেইগুলা দেখে গেছিলাম। এবং তার মধ্যে চলে আসছে কোনগুলা গুরুত্বপূর্ণ, এসডিজি যে লক্ষ্যমাত্রা, এসডিজি কে এটা তো বোঝো আশা করি, তাই না? এসডিজি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ সাস্টেইনেবল শব্দের অর্থ কি? সাস্টেইনেবল শব্দের অর্থ কি বলো? মানে এটা কি তোমরা হচ্ছে জানো? এসডিজি সম্পর্কে তোমাদের ধারণা আছে? হুম, এসডিজি সম্পর্কে তোমাদের ধারণা আছে নাকি? একটু কমেন্টের মাধ্যমে জানাও দেখি। কেউ কোনো কথা বলো না, আচ্ছা। এসডিজি হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, হ্যাঁ, বাংলাতে বলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটা 2015 সালে টার্গেটটা নেওয়া হয়েছে, এবং এটার মেয়াদ হচ্ছে 15 বছর, 2030 সালে এটার মেয়াদ শেষ হবে। অর্থাৎ সারা বিশ্বের সুনির্দিষ্ট কিছু টার্গেট ফিল আপের জন্য 15 বছর ব্যাপী একটা লক্ষ্যমাত্রা সারা বিশ্বে। এবং এর টোটাল লক্ষ্যমাত্রা হচ্ছে 17 টার্গেটস অর 17 গোলস, এখানে টার্গেটস না গোলস বলা হয়। এবং এই 17টাকে আবার কনজেস্টেড করে 9 গোলস করা হয়েছে, ঠিক আছে, মানে 9টা আছে মেজর, আর 17টা হচ্ছে ওভারঅল। আচ্ছা, তো এই 17টা আমি পড়ি নাই, পড়ার দরকারও নাই, যেগুলা গুরুত্বপূর্ণ জাস্ট সেগুলা পড়লেই হবে। যেমন প্রথম 5টা 1 to 5 গোলস, এই 5টা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে।
13 নম্বর গোলটা গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ 17 নম্বর গোলটা গুরুত্বপূর্ণ, কারণ সর্বশেষটা সবসময় একটু দেখতে হয়, ঠিক আছে? 17 নম্বর তুমি যদি চাও 17 নম্বর বাদও দিতে পারো, বাট 16 নম্বরটা আনতে পারো। 17 আমি ধরলাম, বাদ দিলাম 16। এই গোলগুলা মূলত এসডিজির জন্য গুরুত্বপূর্ণ। এখন কোন গোলে কি আছে, 16 নম্বরে কি আছে? 16 নম্বরে আছে হচ্ছে ন্যায় বিচার, ন্যায় বিচার এবং সুশাসন, ন্যায় বিচার সুশাসন। তাহলে এই ধরনের কোশ্চেন কি আসতে পারে না, যে তোমাকে বলবে যে এসডিজির ন্যায় বিচার এবং সুশাসন এই লক্ষ্যটা কত নম্বর লক্ষ্যমাত্রার অন্তর্ভুক্ত? এই কোশ্চেনটা অবশ্যই আসতে পারে। এবার আসি 13 নম্বরে। 13 নম্বর যে কোশ্চেন এটা হচ্ছে, সরি, 13 নম্বরের যে লক্ষ্যটা সেটা হচ্ছে জলবায়ু রিলেটেড, ঠিক আছে? যে সারা বিশ্বের জলবায়ু মানুষের বসবাস উপযোগী রাখা, সেই রিলেটেড 13 নম্বরটা। এবং 1 থেকে 5 আসলে কি? 1 থেকে 5 আমি একটু এক্সপ্লেন করি। 1 নম্বরে আছে হচ্ছে দারিদ্র, দারিদ্র বিমোচন। 1 নম্বরে হচ্ছে দারিদ্র বিমোচন। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে ক্ষুধা মুক্তি, 2 নম্বরে হচ্ছে ক্ষুধা মুক্তি বা জিরো হাঙ্গার। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য। 4 নম্বরে হচ্ছে মানসম্মত শিক্ষা, মানসম্মত শিক্ষা। লেখাটা একটু হিজিবিজি হয়ে যাচ্ছে একই জায়গাতে, একটু তোমরা বুঝে নিও, আশা করি বুঝতে পারবে। আচ্ছা, 5 নম্বরে হচ্ছে লিঙ্গ সমতা, 5 নম্বরে হচ্ছে লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুয়ালিটি। দারিদ্র বিমোচন 1 নম্বর, ক্ষুধা মুক্তি 2 নম্বর, সুস্বাস্থ্য 3 নম্বর, মানসম্মত শিক্ষা 4 নম্বর, লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুয়ালিটি 5 নম্বর। এই 5টা তোমাদেরকে মনে রাখতে হবে। এবং এর বাইরে মনে রাখতে হবে 13 নম্বর গোলটা ন্যায় বিচার, 16 নম্বর গোলটা সুশাসন, এবং 17 নম্বর হচ্ছে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা, তাছাড়া তেমন কিছু না। এই গোলগুলা এসডিজির জন্য গুরুত্বপূর্ণ, এবং এসডিজি থেকে যা কোশ্চেন হবে মনে রাখবা এই গোলস গুলোর মধ্যে হবে। এবং এসডিজির বাইরে তথ্য হচ্ছে এটার পূর্ণরূপটা কি, এটার মেয়াদ 15 বছর, 2015 থেকে 2030, এর গোল সংখ্যা 17, তার মধ্যে আবার বিস্তারিত ভাবে 9টা, সবকিছু ছোট করে 9টা গোলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তা এই এই বিষয়গুলো জানলেই দেখবা এসডিজি থেকে যা কোশ্চেন হওয়ার সব হয়ে গেছে। এবং এসডিজির বাইরে তোমাদেরকে পড়তে হবে এমডিজি, এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে? এটা অবশ্যই আমরা দেখব আমাদের রেগুলার ক্লাসে, এমডিজি এসডিজি সবকিছু বিস্তারিত পড়ানো হবে। তাহলে দেখো আমরা আলোচনার মধ্যে উত্তরটা পেয়ে গেছি। এসডিজির প্রথম লক্ষ্য কি? প্রথম লক্ষ্য হচ্ছে দারিদ্র বিমোচন বা দারিদ্র দূরীকরণ। অপশন বি কারেক্ট আনসার। ফাইন, কি বুঝতে পারছো এই বিষয়গুলো? আচ্ছা, আশা করি কঠিন কিছুই না, তোমাদের বোঝার জন্য যথেষ্ট। ওকে, তো আমরা এটা কোথায় গিয়ে পড়বো? ডাইজেস্টের বিশ্ব অর্থনীতি প্রতিষ্ঠান। আচ্ছা, দেখো, বলবা যে অর্থনীতির মধ্যে এসডিজি কি করে? এটা হচ্ছে বিশ্ব অর্থনীতি, অর্থাৎ অর্থনীতির বেসিকটা, টেক্সট বুক অর্থনীতি না এটা। তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস মূলত অর্থনীতির সাথে জড়িত একটা বিষয়, ঠিক আছে? এই গোলগুলা অর্জন হবেই অর্থনৈতিক সক্ষমতার মধ্য দিয়ে, এটা টাকা পয়সা ছাড়া কোনো যদি হবে না এই গোলগুলা, এবং এটা বিশ্ব অর্থনীতিরই একটা পার্ট। ফাইন, তাহলে এই যে আমরা 28-21 ক্লাস লেকচার 21 এসডিজি সহ সবকিছু বা বিশ্ব অর্থনীতি নিয়ে যা কিছু আছে সবকিছু আলোচিত হবে। পরের কোশ্চেন আমরা দেখি, যুক্তরাজ্যের মুদ্রার নাম কি? যুক্তরাজ্যের মুদ্রার নাম কি? অপশন দেখো, ইউরো, ডলার, পাউন্ড স্টার্লিং নাকি ক্রোনা। আচ্ছা, মজার ব্যাপার বলি, দেখবা ঢাকা ইউনিভার্সিটিতে কখনো এমন কোশ্চেন করেনি এই দেশের মুদ্রার নাম কি, এই দেশের রাজধানীর নাম কি, রিসেন্ট কয়েক বছর এটা দেখবা না। কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি এটা করে, ডিরেক্ট জিজ্ঞাসা করে যে এই দেশের রাজধানীর নাম কি, এই দেশের মুদ্রার নাম কি। একটা কোশ্চেন এমন দেখা যায়, প্রত্যেক বছর না হলেও মাঝে মাঝে দেখা যায়। তো তোমাকে তো একটু সাবধান থাকতেই হবে যাতে পরীক্ষাতে আসলে উত্তর করতে পারো। তো এখানে যে অপশনগুলো আছে, ইউরো, ইউরো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যে দেশগুলো আছে তাদের মুদ্রা। এখন যুক্তরাজ্য কি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে? উত্তর হচ্ছে না। কেন এর অন্তর্ভুক্ত না? কারণ এই যে যুক্তরাজ্য, যে দেশটা ইউকে, সে কি করেছে? সে ব্রেক্সিট করেছে না? ব্রেক্সিট, ব্রেক্সিট মানে কি? ব্রিটিশ এক্সিট, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বা ব্রিটিশরা বের হয়ে গেছে, এটা হচ্ছে ব্রেক্সিট ঘটেছে। আচ্ছা, তারপর থেকে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য না।
তারা আলাদাভাবেই চলে, যে কারণে তারা কি ইউরো মুদ্রা গ্রহণ করে না, তারা নিজেদের মুদ্রা ফলো করে। তাহলে ইউরো মুদ্রা আসলো না। ডলার, ডলার মূলত ডলার বললেই আমরা তো ইউএসএ কে বুঝি, তাছাড়া অনেক দেশ ডলার ব্যবহার করে। আমরা যদি দেখি কানাডা, কানাডাতে হচ্ছে আহ ডলার ব্যবহার করা হয়। তারপর অস্ট্রেলিয়াতে ডলার ব্যবহার করা হয়, নিউজিল্যান্ডে ডলার ব্যবহার করা হয়, জিম্বাবুয়েতে ডলার ব্যবহার করা হয়। অনেক দেশ আছে, অনেক দেশ আছে যেসব দেশগুলোতে ডলারকে তাদের কারেন্সি হিসেবে ব্যবহার করা হয়, অনেক দেশ আছে। যেমন অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ান ডলার বলে তারা, নিউজিল্যান্ডকে তারা হচ্ছে ইয়ার কিউই ডলার বলে, জিম্বাবুয়েকে তারা হচ্ছে জিম্বাবুইয়ান ডলার বলে। এক এক দেশে এক এক। আচ্ছা, তার মানে এটা যুক্তরাজ্যের না। পাউন্ড স্টার্লিং নাকি ক্রোনা? আচ্ছা, ক্রোনা কারা ব্যবহার করে? ক্রোনা ব্যবহার করে হচ্ছে আমরা যেসব দেশগুলাকে এই যে পাহাড়ি দেশ হিসেবে চিনি, দেখো উত্তর ইউরোপের যে দেশগুলা, এই দেশগুলোতে মূলত হচ্ছে ক্রোনা ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, এই দেশগুলা কোনগুলা? এই দেশগুলা হচ্ছে এক নম্বরে সুইডেন, আহ সুইডেন, তাছাড়া আছে হচ্ছে ওইখানে নরওয়ে আছে, তারপরে ডেনমার্ক আছে, উম তারপরে হচ্ছে আইসল্যান্ড আছে, তারপর আর আছে হচ্ছে ক্রোয়েশিয়া। সরি, ক্রোয়েশিয়া না, চেক রিপাবলিক। ক্রোয়েশিয়া ওইদিকে না, ওইখানে আরেকটা দেশ হচ্ছে চেক রিপাবলিক। এই দেশগুলোতে ক্রোনা ব্যবহার করা হয়। কয়টা দেশ? এক, দুই, তিন, চার, পাঁচটা। এই পাঁচটা দেশ, এই পাঁচটা দেশকে একত্রে কি বলা হয় কেউ বলতে পারবা? এই পাঁচটা দেশকে একত্রে কি দেশ বলা হয়? এই যে এই পাঁচটা দেশ তোমরা দেখছো, এই পাঁচটা দেশকে একত্রে কি দেশ বলা হয়? কে বলতে পারবা? এই পাঁচটা দেশকে একত্রে কি দেশ বলা হয়? কারো কোনো কমেন্ট দেখছি না এই রিলেটেড। আচ্ছা, কারো এখনো কোনো কমেন্ট নাই, হয়তো নেটওয়ার্কের জন্য একটু সমস্যা হচ্ছে। এই দেশগুলোকে একত্রে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলা হয়, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলা হয় এই পাঁচটা দেশকে একত্রে। তাহলে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেগুলো আছে সেইগুলাতে ক্রোনা ব্যবহার করা হয়, ইউরোপিয়ান ইউনিয়নে ডলার এই দেশগুলাতে। আর ইউকেতে যেটা ব্যবহার করা হয়, ইউকেতে যেটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে সরি, ইউকেতে যেটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে পাউন্ড স্টার্লিং। তাহলে সঠিক উত্তর হচ্ছে পাউন্ড স্টার্লিং। ইউকের মুদ্রার নাম হচ্ছে, আমরা সংক্ষেপে পাউন্ড বলি, বাট পাউন্ড স্টার্লিং হচ্ছে তার পূর্ণ নাম। ওকে, ডাইজেস্টে আমরা প্রথমেই প্রথম দিকের যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন মহাদেশ পরিচিতি। তার মধ্যে ইউরোপ মহাদেশ 5 নম্বর টপিকে থাকবে। আমাদের রেগুলার টপিকগুলোর মধ্যে 5 নম্বরেই আমাদের ইউরোপ মহাদেশ থাকবে। এবং ক্লাস লেকচার 3-এ, আমরা হচ্ছে ইউরোপ মহাদেশ নিয়ে পড়বো। ক্লাস লেকচার 3-এ আমরা ইউরোপ মহাদেশ নিয়ে পড়বো। সেখানে সবকিছু ইউরোপের দেশগুলা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি কোনগুলা, এর মানচিত্র, এর একদম যাবতীয় সবকিছু ডিটেলস এই লেকচারগুলোতে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো বিষয়টা কিভাবে শিখবো আমরা। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাই। নোবেল শান্তি পুরস্কার কারা প্রদান করে? নোবেল শান্তি পুরস্কার কারা প্রদান করে? আচ্ছা, তো দেখো নোবেল পুরস্কার কয়টা খাতে দেওয়া হয়। নোবেল পুরস্কার একদম প্রথম কোশ্চেন এটা। নোবেল পুরস্কার কয়টা খাতে দেওয়া হয়? 6টি খাতে। কি কি? দেখো, এক নম্বরে আমি যদি বলি, এক নম্বরে হচ্ছে পদার্থবিজ্ঞান, 2 নম্বরে হচ্ছে রসায়ন বিজ্ঞান, 3 নম্বরে হচ্ছে চিকিৎসা, 4 নম্বরে হচ্ছে অর্থনীতি, 5 নম্বরে হচ্ছে সাহিত্য, 6 নম্বরে হচ্ছে শান্তি। ঠিক আছে, এই 6টা সেক্টরে কি দেওয়া হয়? নোবেল পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে একটা সহজ সমীকরণ তোমাদেরকে দেখায়। এর মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, আহ পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এছাড়া হচ্ছে উম অর্থনীতি, অর্থনীতি এবং সাহিত্য, এই চারটা দেওয়া হয় এক জায়গা থেকে। এই চারটা দেওয়া হয়
এক জায়গা থেকে, সেটা হচ্ছে সুইডিশ একাডেমি থেকে। সেটা হচ্ছে কোথা থেকে? সুইডিশ একাডেমি থেকে। পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, অর্থনীতি, সাহিত্য। বাকি থাকে কি? চিকিৎসা এবং শান্তি। এই চিকিৎসা দেওয়া হয় ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে। ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে, ঠিক আছে? নোবেল একাডেমি অফ ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, এখান থেকে দেওয়া হয় চিকিৎসার যে অ্যাওয়ার্ডটা আছে সেটা। বাকি থাকে কোনটা? বাকি থাকে হচ্ছে শান্তি। এখানে জিজ্ঞাসা করছে শান্তি পুরস্কার। এই শান্তি পুরস্কার দেওয়া হয় হচ্ছে নরওয়েজিয়ান সোসাইটি থেকে। নরওয়েজিয়ান সোসাইটি থেকে। নরওয়েজিয়ান সোসাইটি থেকে। আচ্ছা, তাহলে একটা বিষয় এখানে ক্লিয়ার করো। দেখো, নরওয়েজিয়ান সোসাইটি কোন দেশ? নিশ্চয়ই নরওয়ে। তাহলে নরওয়ে নোবেল কমিটি, এইটা আমরা কারেক্ট আনসার পাচ্ছি। আর এই যে এই চারটা সুইডিশ একাডেমি থেকে দেওয়া হয়, এটা হচ্ছে কোন দেশ? এটা হচ্ছে সুইডেন থেকে দেওয়া হয়। সুইডেন থেকে দেওয়া হয়। আর এটা দেওয়া হয় কি? শান্তি দেওয়া হয় নরওয়ে থেকে। এটা হচ্ছে ডিফারেন্ট। শান্তি দেওয়া হয় হচ্ছে নরওয়ে থেকে, হ্যাঁ, এটা হচ্ছে নরওয়ে থেকে দেওয়া হয়, কারেক্ট আনসার। আর এই যে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, এটাও সুইডেন থেকে দেওয়া হয়, এটা আলাদা একটা ইনস্টিটিউট থেকে দেওয়া হয়, ঠিক আছে? সবগুলোই সুইডেন থেকে দেওয়া হয়। শুধুমাত্র একটা শান্তি, সেটা হচ্ছে নরওয়ে থেকে দেওয়া হয়। আর সবগুলো সুইডেন থেকে। সুইডেনে যে পাঁচটা দেওয়া হয়, তার মধ্যে চারটা হচ্ছে এক জায়গা থেকে, সুইডিশ একাডেমি থেকে। আর চিকিৎসাটা দেওয়া হয় ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে। ফাইন। তাহলে নোবেলের যে 6টা অ্যাওয়ার্ড, এই 6টা অ্যাওয়ার্ড কোনটা কোন প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়, কোনটা কোন জায়গা থেকে দেওয়া হয়, এটা আশা করি তোমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আরো কোনো কনফিউশন থাকার কোশ্চেন নাই? তারপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো। এবং এটা আমরা পড়বো কি? বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। এই টপিকটা আমাদের ডাইজেস্টের 40 নম্বর টপিক, এবং ওই যে মোস্ট ইম্পর্টেন্ট 26 নম্বর লেকচার, যেটার কথা বলেছি তোমাদেরকে, যে এর মধ্যে পদক পুরস্কার যা কিছু আছে সবকিছু আমরা একটা লেকচারের মধ্যে পড়ে ফেলবো। এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার হবে আশা করি। যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী আছো, এটা খুব গুরুত্ব দিয়েই করবে, এই ভরসা আছে আমার। এবং তোমরা সেই ভরসার অনুসারেই ক্লাস করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোটো কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোটো কি? মোটো বলতে আমরা কি বুঝি? আমরা বলি না যে যে কোনো প্রতিষ্ঠানের একটা স্লোগান থাকে। যে কোনো প্রতিষ্ঠানের একটা স্লোগান থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্লোগান আছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্লোগান আছে, দেখবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান কি? শিক্ষায় আলো, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান হচ্ছে শিক্ষায় আলো। এটা ঢাকা ইউনিভার্সিটির লোগোতেই লেখা আছে। কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির লোগোতে কোনো কিছুই লেখা নাই। দেখবা যে লোগোটা পুরো ব্ল্যাঙ্ক, কোনো কিছু লেখা নাই ওর মধ্যে। তো এর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোটো কি, এটা আসলে বোঝা যায় না। ঠিক আছে, মানে এটা লোগো টোগোতে কোথাও তো নাই। যেমন দেখবা ঢাকা কলেজ, তার একটা লোগো আছে না? মানে মূল কথা আছে না, সেটা কি? সরি, ঢাবি লিখলাম, ঢাকা কলেজ লিখবো। ঢাকা কলেজ, ঢাকা কলেজের কি? নো দাই সেলফ। নো দাই সেলফ, এটা হচ্ছে ঢাকা কলেজের মোটো। ঠিক আছে? আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোটো কোনটা? এখানে অপশন দেখো, শিক্ষায় আলো, জ্ঞানী শক্তি, সত্যের সন্ধানে, মুক্তির পক্ষে। কোনটা? দেখো, শিক্ষায় আলো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির। আর জ্ঞানী শক্তি এইটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির মোটো। তাহলে অপশন বি এখানে কারেক্ট আনসার। তো এগুলো নিয়ে কারো খুব বেশি কঠিন না, কিন্তু দেখো প্রশ্নগুলো সহজ হচ্ছে। আর যে কোনো ইউনিভার্সিটি যখন কোশ্চেন করে, সেই ইউনিভার্সিটি রিলেটেড একটা কোশ্চেন রাখার চেষ্টা করে, সাধারণত চেষ্টা করে, সবসময় নাও থাকতে পারে। বাট ঢাকা ইউনিভার্সিটি দেখবো সবসময় রাখে। রাজশাহী ইউনিভার্সিটিও সবসময় রাখার চেষ্টা করে, আশেপাশেই থাকে। তো এর জন্য আমাদের রাজশাহী ইউনিভার্সিটি সম্পর্কিত তথ্যগুলোও জানতে হবে। ঠিক আছে? যেমন তোমাকে কোশ্চেন করতে পারে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহ প্রথম যে ভাইস চ্যান্সেলর, ভিসি, তার নাম কি? কোশ্চেন করতে পারে। বা হচ্ছে আহ একজন ভিসি ছিলেন জুবেরি, ওনার নামে অনেক প্রতিষ্ঠান আছে রাজশাহী ইউনিভার্সিটিতে, তার থেকে সেখান থেকে কোশ্চেন আসতে পারে। আহ এই জাতীয় তথ্য, ঠিক আছে? রাজশাহী ইউনিভার্সিটির স্টেডিয়ামের নাম কি, এমন কোশ্চেন আসতে পারে। বা লাইব্রেরির নাম কি, এমন কোশ্চেন আসতে পারে। বা রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, যেটা দিয়ে রাজশাহী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত 1953 সালে, সেখান থেকে কোশ্চেন হতে পারে। বা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নের সাথে জড়িত এমন কোনো বিখ্যাত ব্যক্তি থেকে কোশ্চেন হতে পারে, এমন কোশ্চেন অবশ্যই হতে পারে। তো এটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের শিক্ষা কাঠামো সবকিছু আমাদের ডাইজেস্টের 35 নম্বর টপিকে আলোচিত হয়েছে। এবং আমাদের ক্লাস লেকচার 25-এ শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। বাংলাদেশের শিক্ষা বা এই জাতীয় যা কিছু আলোচিত সবকিছু এখানে আছে।
পরের কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস কখন পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস, দেখো বিভিন্ন দিবস থেকে কোশ্চেন হয়। তো এখানে দেখো অপশন দেওয়া 5 জুন, 22 এপ্রিল, 15ই আগস্ট নাকি 2রা অক্টোবর। এর মধ্যে প্রথম দুইটা খুবই ইম্পর্টেন্ট। 22 এপ্রিল কি জন্য গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে আর্থ ডে, আর্থ ডে বা ধারিত্রী দিবস। আমি ভুল লিখলাম, ধরিত্রী দিবস হবে। ধরিত্রী দিবস, হ্যাঁ। আচ্ছা, আর্থ ডে বা ধরিত্রী দিবস। আর 5 জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ দিবস আছে, যেমন 22 মার্চ, আমি এখানে লিখে দিই, 22 মার্চ হচ্ছে পানি দিবস, ঠিক আছে, সুপ্রিয় পানি দিবস। আহ 21 মার্চ হচ্ছে বন দিবস। এগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে 11ই জুলাই, বানানটা একটু ভুল হয়ে গেল, 11ই জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস, ঠিক আছে, এগুলো সবই কিন্তু আন্তর্জাতিক দিবস। বিশ্ব জনসংখ্যা দিবস। এই যে এমন ধরো এখানে থেকে তোমরা 5টা দিবস শিখে গেলা, খুবই গুরুত্বপূর্ণ, এই 5টা থেকে যে কোনো একটা থেকে কোশ্চেন হতে পারে যে কোনো সময়। তো এই এমন বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস পরিবেশ সম্পর্কিত, ঠিক আছে, বিভিন্ন সম্মেলন হয় না, ধরিত্রী সম্মেলন হয়েছে, আর্থ সামিট যেগুলাকে বলে, বা বিভিন্ন চুক্তি হয়েছে, যেমন কার্টাগেনা চুক্তি বা প্যারিস চুক্তি, এই ধরনের পরিবেশ সংক্রান্ত অনেক চুক্তি হয়েছে, মন্ট্রিল প্রোটোকল, অনেক প্রোটোকল হয়েছে। তো এই যে পরিবেশ সম্পর্কিত যা কিছু আছে সবকিছুই গুরুত্বপূর্ণ, পরিবেশ থেকে কোশ্চেন হয়। তো এখানে সঠিক উত্তর কোনটা আমরা পেলাম? এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। তো পরিবেশ সম্পর্কিত একটা কোশ্চেন হবে, এই ধরনের মেন্টাল প্রিপারেশন তোমরা নিয়ে রেখো। আশা করা যায় যে মিস হবে না, পরিবেশ সম্পর্কিত কোশ্চেন আসবে। এবং পরিবেশ ও জলবায়ু, এটা আমাদের ডাইজেস্টেরই একটা টপিকের নাম, পরিবেশ ও জলবায়ু, 29 নম্বর টপিক। এবং আমাদের যে হচ্ছে ক্লাস লেকচারের 8 নম্বর লেকচারে আমরা পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত পড়ালেখা করে ফেলবো প্রথম দিকে কাছাকাছি। আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা দেখি। ক্লাসে কেমন সংখ্যক স্টুডেন্ট আছে আমি একটু দেখার চেষ্টা করি, অনেকেই আছে। আশা করি শেষ পর্যন্ত থাকবে যারা আছে। আমি কমেন্ট গুলো একটু রিলোড করে রাখি যাতে সবার কমেন্ট দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার পরের কোশ্চেনটা দেখো, এখানে বলছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পতাকা কবে উড়ানো হয়? 1971 সালে 26শে মার্চ, 1971 সালে 23 মার্চ, 1971 সালে 2রা মার্চ বা 2 মার্চ, 1971 সালের 1 এপ্রিল বা 1 এপ্রিল, কোনটা? আহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পতাকা কবে উড়ানো হয়? 1971 সালে 26 মার্চ, 23 মার্চ, 2 মার্চ নাকি 1 এপ্রিল, কোন সময়? আচ্ছা, তোমাদের কমেন্ট একটু আমার কাছে পরে আসতেছে, এটা কি তোমাদের নেটওয়ার্কের সমস্যার জন্য নাকি আমার এখানে ভিডিওটা পিছিয়ে আছে, এটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, আশা করি কমেন্ট এখন থেকে ঠিকঠাক ভাবে দেখা যাবে। আচ্ছা, হ্যাঁ, এখন ফার্স্ট চলে আসতেছে। তাজ ইসলাম বলছে 2 মার্চ। হ্যাঁ, দেখো, আমাদের যখন মুক্তিযুদ্ধ শুরু হয় ঠিক তার আগে মার্চ মাসের একদম শুরু থেকেই কিন্তু আমাদের মানে যুদ্ধ যুদ্ধ একটা ভাইব সারা দেশে, মানে উত্তাল একটা পরিস্থিতি ছিল। অনির্দিষ্টকালের জন্য সবকিছু বন্ধ ছিল। এবং আহ 1971 সালের 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় ছাত্রনেতা আব্দুর রব আব্দুর রবের নেতৃত্বে, ছাত্রনেতা আব্দুর রবের নেতৃত্বে এই প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় 1971 সালে 2রা মার্চ। এবং এই ঘটনার জের ধরে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে যে ঐতিহাসিক বট গাছ, সেটাকে
উপড়িয়ে ফেলে পাকিস্তানি সেনাবাহিনী। এবং তারপর স্বাধীন বাংলাদেশে আবারও সেখানে একটা বট বৃক্ষরোপণ করা হয়, এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে যে বিশাল বট গাছ, সেটা মূলত আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে রোপণ করা হয়েছে। আগের যে বট গাছ, যেখানে আসলে এই স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়, সেই বট গাছটা নাই, সেটাকে উপড়িয়ে ফেলা হয় মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে। যেমন আমাদের যে বর্তমান জাতীয় শহীদ মিনার, এই শহীদ মিনারটা কিন্তু ভেঙে ফেলা হয়, মানে 1971 সালে যুদ্ধের সময় আগের শহীদ মিনারকে ভেঙে ফেলা হয়, এবং বর্তমান যে শহীদ মিনার সেটা পরে করা হয়েছে। আহ মানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ স্ট্রাকচার তারা তো ভেঙে ফেলছে ওই সময়, ঠিক আছে। আচ্ছা, তো মুক্তিযুদ্ধ আমাদের ডাইজেস্টের খুবই গুরুত্বপূর্ণ টপিক, 18 নম্বর টপিক, এবং মুক্তিযুদ্ধ থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে অবশ্যই কোশ্চেন হবে। এবং আমাদের ক্লাস লেকচারে 11 নম্বর লেকচারে গিয়ে আমরা মুক্তিযুদ্ধ পড়বো শুরুর দিকে, তাই না? খুব বেশি দূরে না, প্রথম দিককার ক্লাসগুলো তো আমরা হচ্ছে মানচিত্র থেকেই করব। এবং মানচিত্রের ক্লাস শেষ হওয়ার পরই আমরা এই যে পরিবেশ, প্রাচীন বাংলার ইতিহাস, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে দেশভাগ, দেশভাগ থেকে আহ, পরবর্তীতে এই যে পাকিস্তান আমল থেকে মুক্তিযুদ্ধ, এইগুলা ধীরে ধীরে চলে আসবে খুবই কাছাকাছি। পরের কোশ্চেন দেখি আমরা। পরের কোশ্চেনে বলছে, চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্পে কোন সংস্থা ঋণ সহায়তা দেবে? বিশ্ব ব্যাংক, আইএমএফ, জাপান নাকি চীন? আচ্ছা, তো চট্টগ্রাম বে টার্মিনাল এটা আহ, খুবই রিসেন্ট একটা বিষয়, তাই না? চট্টগ্রাম বে টার্মিনাল এটা খুবই রিসেন্ট এবং খুবই আলোচিত হয়েছে এই বিষয়টা, এটা নেক্সট ইয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমার বিশ্বাস যে কোনো একটা ইউনিভার্সিটিতে আসবে এই কোশ্চেনটা। তো চট্টগ্রাম বে টার্মিনাল কি জন্য গুরুত্বপূর্ণ? এর কারণ হচ্ছে এখানে যে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এর সব থেকে বড় প্রজেক্ট, ঠিক আছে, লার্জেস্ট প্রজেক্ট হচ্ছে এইটা, মানে তারা যে প্রজেক্ট গুলো হাতে নিয়েছে তার মধ্যে লার্জেস্ট প্রজেক্ট এটা হচ্ছে আমাদের যে চট্টগ্রাম বন্দরটা আছে তার ক্ষমতা বৃদ্ধি করা, তার ধারণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। এবং এটা লং প্রজেক্ট, বুঝছো, এটা মেয়াদ হচ্ছে 2031 সাল, মানে 2031 সালে গিয়ে এটা শেষ হবে, মানে 6 বছর সময় লাগবে টার্মিনাল তৈরি করতে। আচ্ছা, এটা তো মানে বিশাল টাকা পয়সার ব্যাপার। তো এর কোন সংস্থা ঋণ সহায়তা দেবে? বিশ্ব ব্যাংক, আইএমএফ, জাপান নাকি চীন? কোন সংস্থা দিবে? মূলত এটার যে হচ্ছে আর্থিক সহায়তা, উম, সেটা কোনো দেশ থেকে পাওয়া যাবে না। আমরা দেখি না যে আমাদের দেশে মেট্রো রেল তৈরি করার জন্য কোনো দেশ সহযোগিতা করছে, বা এই প্রকল্পের জন্য কোনো দেশ সহযোগিতা করছে। বাট চট্টগ্রাম বে টার্মিনালের জন্য যে আর্থিক সহযোগিতা সেটা আমরা বিশ্ব ব্যাংক থেকে পাবো। সঠিক উত্তর হচ্ছে কি? বিশ্ব ব্যাংক। তাহলে জাপান বা চীন এখান থেকে না। যেমন দেখো, জাপান থেকে আমরা কি পেয়েছি? আমরা মেট্রো রেলের সময় সহযোগিতা পেয়েছি, মেট্রো রেল। আবার চীন থেকে আমরা কি পেয়েছি? ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঠিক আছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পেয়েছি আমরা। আচ্ছা, তো বিভিন্ন দেশ থেকে আমরা বিভিন্ন রকমের আর্থিক সহযোগিতা পাই, বাট এই চট্টগ্রাম বে টার্মিনাল যেটা, সেখানে কোনো দেশ থেকে আমরা পাবো না, সেটা হচ্ছে ডিরেক্ট আমরা বিশ্ব ব্যাংক থেকে সহযোগিতা পাবো। আচ্ছা, পরের কোশ্চেন আমরা, সরি, এটা ডাইজেস্ট টপিক এবং ক্লাস লেকচার, এবং এটা সাম্প্রতিক তথ্য, বুঝছো, এটা সাম্প্রতিক তথ্য, যে কারণে আমাদের ডাইজেস্টের কোনো টপিকে এটা থাকবে না, কারণ ডাইজেস্টে কোনো সাম্প্রতিক কিছুই নাই। ডাইজেস্ট তো আমরা এখনই দিয়ে দিব, সাম্প্রতিক অনেক ঘটনাই ঘটবে। সাম্প্রতিকের জন্য আমাদের হচ্ছে সাকিব শাহরিয়ার ভাইয়ের কুইক জিকে উইথ সাকিব আলাদা বই থাকবে, বা অন্যান্য ম্যাটেরিয়ালস অবশ্যই তোমরা ফলো করবে। এবং আমাদের ক্লাসে সাম্প্রতিক অবশ্যই পড়ানো হবে, ক্লাস লেকচার 30-তে সাম্প্রতিক একদম সবকিছু। দেখো, ক্লাস লেকচার 30 মানে প্রায় শেষ দিকে গিয়ে ক্লাসটা হবে, যাতে তোমরা সবকিছু কভার করতে পারো এই ক্লাসে। এবং প্রত্যেক মাসে যা কিছু সাম্প্রতিক ঘটনা ঘটবে সেগুলো কম্পাইল আকারে তোমাদেরকে সব সময় আপডেট করা হবে, যে এই মাসে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এগুলা এগুলা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেনে বলছে, বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি? বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে একক রেল সেতু, এই কথাটা গুরুত্বপূর্ণ। প্রশ্ন দেখো, পদ্মা সেতু, যমুনা রেল সেতু, হার্জিং ব্রিজ নাকি কাঁচপুর সেতু, কোনটা? পদ্মা সেতু দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। যমুনা রেল সেতু, হার্জিং ব্রিজ, যমুনা রেল সেতু কত? 4.8 কিলোমিটার। হার্জিং ব্রিজ তো খুবই কম, 1 কিলোমিটার মতো। আর কাশপুর সেতু এটাও 3 কিলোমিটার মতো সামথিং। আচ্ছা, তো এখন দেখো, এই চারটার মধ্যে সব থেকে বড় তো পদ্মা সেতু, 2 নম্বর হচ্ছে যমুনা রেল সেতু। বাকি দুইটার আয়তন আমাদের যাওয়ারই, সরি, লেন্থে আমাদের যাওয়ারই দরকার নেই, কারণ আমরা টপ দুইটা পেয়ে গেছি। বাট এখানে কোশ্চেন হচ্ছে একক রেল সেতু। একক রেল সেতু মানে সেখানে কোনো সড়ক পথ থাকা যাবে না, শুধু রেল সেতু হতে হবে। তো পদ্মা সেতু কি একক রেল সেতু? এর সাথে সড়ক পথ আছে, তাহলে পদ্মা সেতু আমরা নিতে পারবো না।
যমুনা রেল সেতু হচ্ছে একক রেল সেতু। তোমরা দেখেছো যে আহ, যমুনা সেতু যেটা ছিল তার ঠিক পূর্ব দিকে আরো একটা সেতু তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে শুধুমাত্র রেল যোগাযোগের জন্য, এবং সেটা চালু হয়েছে রিসেন্টলি রেল যোগাযোগের জন্য। এবং এটা 4.8 কিলোমিটার, প্রায় 5 কিলোমিটার লম্বা, শুধুমাত্র রেল সেতু, সেখানে আর কিছু নাই। এবং এটা বাংলাদেশের সব থেকে দীর্ঘ রেল সেতু, দীর্ঘতম রেল সেতু। এর থেকে দীর্ঘ রেল সেতু আর বাংলাদেশে নাই। ঠিক আছে, মানে এককভাবে। আর তুমি যদি কম্বিনেশন করো, যে রেল হোক সড়ক হোক একসাথে হইলে হবে, তাহলে অবশ্যই পদ্মা সেতু, এটা 6.15 কিলোমিটার, এটা সব থেকে দীর্ঘ। এই টপিকটা হচ্ছে আমাদের যোগাযোগ অবকাঠামো, আমাদের ডাইজেস্টের 54 নম্বর টপিক, প্রায় শেষ দিকে ডাইজেস্টের যোগাযোগ অবকাঠামো এটা ইয়াটা আছে। এবং আমরা যখন ক্লাস করব এর 24 এবং 30, এর দুইটা লেকচার দেখব। 30 কেন দেখব? কারণ যোগাযোগ অবকাঠামো থেকে সাধারণত রিসেন্ট কোশ্চেন হয়, সাম্প্রতিক কোশ্চেন হয়, এর জন্য 30 রাখা হয়েছে। এবং রেগুলার ক্লাস হচ্ছে 24 নম্বর লেকচার, এই বিষয়গুলো নিয়ে ক্লাস হবে আশা করি। আচ্ছা, পরের কোশ্চেন আমরা দেখি। পরের কোশ্চেন, পরের কোশ্চেনে বলছে পৃথিবীর কোন দেশটি সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে নিচে অবস্থিত? নেদারল্যান্ডস, মরক্কো, মালদ্বীপ নাকি, আচ্ছা এখানে ডবল হয়ে গেছে, একটাই ডবল হয়ে গেছে, আমি এখানে নেদারল্যান্ডস কেটে দিই, এখানে নেদারল্যান্ডস কেটে দিয়ে আমি লিখি হচ্ছে স্কটল্যান্ড। আচ্ছা, স্কটল্যান্ড যে উত্তর হবে না তোমরা তো বুঝেই ফেললা, কারণ এটা বড় লেখা। বাকি তিনটার মধ্যে কোনটা, নেদারল্যান্ডস, মরক্কো নাকি মালদ্বীপ, কোন দেশ? আচ্ছা, দেখো, সমুদ্রপৃষ্ঠ থেকে একটা দেশ কতটুকু উঁচুতে অবস্থিত এটা সেই দেশের ভৌগোলিক নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা কেমন? যে সমুদ্রের পানির উচ্চতা যত বাড়বে, নিচু দেশগুলো খুব দ্রুত তলিয়ে যাবে। যেমন মালদ্বীপ খুবই অল্প সময়ের মধ্যে তলিয়ে যাবে, এটা তোমরা জানো। মানে যেভাবে পানি বাড়তেছে সমুদ্রের, ধারণা করা হয় 2050 সালের মধ্যে মালদ্বীপ নামে কোনো দেশ থাকবে না পৃথিবীর মানচিত্রে, ডুবে যাবে, এটা একদম সমুদ্রের নিচে চলে যাবে। আচ্ছা, তার থেকেও নিচে অবস্থিত হচ্ছে নেদারল্যান্ডস। সারা বিশ্বের সমুদ্র পৃষ্ঠ থেকে সব থেকে নিচে, মানে সমুদ্র পৃষ্ঠের একদম প্রায় লেভেলে অবস্থিত হচ্ছে নেদারল্যান্ডস। কিন্তু এই দেশটা ডুবে না। কেন ডুবে না, এর কাহিনীটা কি? এর কাহিনী হচ্ছে নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস হচ্ছে সমুদ্র শাসনের বা জল শাসনের মাস্টার। ঠিক আছে, সমুদ্রের পানিকে তারা পর্যন্ত শাসন করে রাখে। একবার কল্পনা করো, তারা করছে কি, ধরে এটা হচ্ছে নেদারল্যান্ডস, ঠিক আছে, এরা করছে হচ্ছে এর চারিদিকে, এর চারিদিকে প্রাচীর তৈরি করছে, যাতে সমুদ্রের পানি এসে নেদারল্যান্ডসকে না ডুবিয়ে দিতে পারে। প্রাচীর তৈরি করেছে, হিউজ প্রাচীর। এই প্রাচীর কিন্তু ইট দিয়ে প্রাচীর তৈরি করলে হবে না, সমুদ্রের পানি এমনিতে ভেঙে চলে যাবে। এটা হচ্ছে পাথর দিয়ে বিশাল শিল্ড মতো তৈরি করা। ঠিক আছে, শিল্ড মতো তৈরি করা সমুদ্রের তীর ঘেঁষে। ঠিক আছে, এই ধরনের ভাবে তারা নিজ দেশকে ঘিরে ফেলেছে। যেমন আমরা দেখি না ডেল্টা প্ল্যান 2100, ডেল্টা প্ল্যান 2100 বাংলাদেশের, ডেল্টা প্ল্যান 2100, এই ডেল্টা প্ল্যান 2100, এই প্ল্যানের বা 2100, এই প্ল্যানের ঠিকাদারি দেশ কোন দেশ, মানে এই প্ল্যান বাংলাদেশে বাস্তবায়ন করবে কোন দেশ? উত্তর হচ্ছে নেদারল্যান্ডস। ডেল্টা প্ল্যানটা হচ্ছে ঠিক এমন, মানে সমুদ্রের পানি বৃদ্ধির ফলে আমাদের দেশে তো ডুবে যেতে পারে 2100 সালের মধ্যে। ডেল্টা মানে কি, বদ্বীপ। মানে আমাদের যে বদ্বীপ অঞ্চলটা আছে বৃহত্তর, যশোর, বরিশাল, ফরিদপুর যে অঞ্চলটা, এটা তো বদ্বীপের অঞ্চলের অন্তর্ভুক্ত। এই অঞ্চলটা ডুবে যেতে পারে, যে কারণে আমরা করেছি কি ডেল্টা প্ল্যান 2100, মানে 2100 সালের মধ্যে এই অঞ্চলটা ডুবে যেতে পারে, এটা যাতে না ডুবে এর জন্য আমরা এমন শিল্ড তৈরি করব। এবং এটার দায়িত্ব হচ্ছে নেদারল্যান্ডস এর। কারণ কি, এরা এর আগে প্রুভ করেছে যে সমুদ্র পৃষ্ঠের এত নিচে অবস্থিত হওয়ার ফলে পরেও তারা কিন্তু ডুবে যাচ্ছে না, ডুবে যাচ্ছে মালদ্বীপ, ডুবে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু তারা ডুবতেছে না। যে কারণে ডেল্টা প্ল্যান 2100-তে তাদের ঠিকাদারি দেওয়া হয়েছে। এটা তোমরা মনে রেখো, এটা গুরুত্বপূর্ণ তথ্য। আমরা এইটা পড়বো হচ্ছে মানচিত্র টপিকে। মানচিত্র টপিকে কেন? কারণ দেখো, এই যে সমুদ্র পৃষ্ঠ থেকে কোন দেশের অবস্থান কোথায়, এর তীরবর্তী কোন সাগর, সবকিছু মানচিত্র পড়ার সময় আমরা পড়ে ফেলবো। এবং মানচিত্র পড়বো আমরা প্রায় 4টা লেকচার ধরে, 1 থেকে 4। এই 4টা লেকচারই মানচিত্রের একদম খুঁটিনাটি সবকিছু আলোচিত হবে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি, বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয়? বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয়? অপশন দেখো, 1972 সালে 4 ফেব্রুয়ারি, 1972 সালে 26 মার্চ, 1972 সালে 16 ডিসেম্বর, 1972 সালে 4 অক্টোবর। বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর করা হয়? আচ্ছা, তোমরা কি উত্তর করছো, আগেরটা করছিলাম মালদ্বীপ উত্তর, কিন্তু মালদ্বীপ সঠিক উত্তর না, সঠিক উত্তর হচ্ছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস একদমই সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে অবস্থিত। আচ্ছা,
তো বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর করা হয়? 1972 সালে 4 ফেব্রুয়ারি, 26 মার্চ, 16 ডিসেম্বর নাকি 4 অক্টোবর? আমাদের যে সংবিধান সেটা মাত্র 9 মাসের মধ্যে রচিত একটা সংবিধান, তোমরা জানো। 16 ডিসেম্বর আমরা যখন হচ্ছে স্বাধীনতা অর্জন করি, তারপর থেকেই সংবিধান রচনার জন্য অধিবেশন হয় এবং গণপরিষদ গঠন করা হয়। তোমরা জানো যে আমাদের সংবিধান রচনার জন্য গণপরিষদ গণপরিষদ গঠন করা হয় এবং এই গণপরিষদ কি করে? সংবিধানের খসড়া প্রণয়ন করে। এর খসড়া উপস্থাপন, অনেক ধাপ ছিল, এটা নিয়ে অনেক বিতর্ক ছিল এবং শেষ পর্যন্ত 4 নভেম্বর 4 নভেম্বর গৃহীত হয়। 4 নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয় এবং এটা 4 নভেম্বর মানে কি 1972 হয়ে গেছে, তাই না? 1971 16 ডিসেম্বর তো স্বাধীন হলাম, 1972 হয়ে গেছে। 72-এর 4 নভেম্বর সংবিধান গৃহীত হয় এবং 1972 সেই বছরের 16 ডিসেম্বর, সেই বছরেরই 16 ডিসেম্বর থেকে আমাদের সংবিধান কার্যকর করা হয়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1972 সালের 16 ডিসেম্বর। কিসের মাধ্যমে সংবিধান রচনা করা হয়? গণপরিষদের মাধ্যমে। এই গণপরিষদে কারা ছিল সদস্য? 1970 সালে নির্বাচন হয়েছিল না এই দেশে? 1970 সালে প্রাদেশিক পরিষদে যারা এমএলএ হয়েছিলেন, এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যারা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বর্তমান সময়ে যাদেরকে আমরা এমপি বলি, ঠিক আছে, যারা এমএলএ হয়েছিলেন তাদেরকে নিয়ে গণপরিষদ গঠিত হয়েছিল এবং এই গণপরিষদ থেকেই সংবিধান রচয়িতা কমিটি গঠন করা হয়। এই সংবিধান রচয়িতা কমিটির প্রধান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন। আচ্ছা, ডক্টর কামাল হোসেন। এবং এই আরেকটা তথ্য আমাদের মনে রাখতে হয়, সংবিধান রচয়িতা কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? মিসেস রাজিয়া বানু। মিসেস রাজিয়া বানু, এটা আমাদের একটু মনে রাখতে হয়। ঠিক আছে, তাহলে সংবিধান রিলেটেড অনেক কিছু মনে রাখতে হবে। সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা কয়টা? 153টা। সংবিধানের ভাগ কয়টা? 11টা। হ্যাঁ, সংবিধানের মৌলিক অধিকার কোন পার্টে আছে? মৌলিক অধিকার 3 নম্বর পার্টে আছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি 2 নম্বর পার্টে আছে। হ্যাঁ, এভাবে এভাবে আমাদের অনেক কিছুই মনে রাখতে হয়। ন্যায়পাল 77 নম্বর অনুচ্ছেদে আছে। তারপরে হচ্ছে আইনের নিরাপত্তা পাওয়ার অধিকার 31 নম্বর অনুচ্ছেদে আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে সুযোগের সমতা, এটা 19 নম্বরে আছে। তো আইনের দৃষ্টিতে সবাই সমান 29 নম্বরে আছে। এই 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 অনেক অনুচ্ছেদ আমাদের মনে রাখতে হয়। সংবিধান থেকে অবশ্যই কোশ্চেন হবে, যে কারণে সংবিধানের একদমই মানে এর যা কিছু আছে, এর যে সংশোধনী গুলো আছে, সেগুলো থেকে আমাদের সবকিছু মনে রাখতে হয়। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এখন এই তত্ত্বাবধায়ক সরকারের যে ইয়াটা, সেটা আমাদের 12 নম্বর সংশোধনীর মাধ্যমে আনা হয়েছিল। সরি, 13 নম্বর সংশোধনীর মাধ্যমে আনা হয়েছিল। তারপর 15 নম্বর সংশোধনীতে আবার সেটা বাতিল করা হয়েছিল। এই সব কিছু আমরা পড়বো কোথায়? সংবিধান নামে আমাদের ডাইজেস্টের টপিক আছে এবং 19 নম্বর যে লেকচারটা হবে আমাদের নিয়মিত ক্লাস লেকচার, সেইখানে। তাহলে দেখো, সংবিধান থেকে একটা কোশ্চেন হবেই, এখানে যেমন একটা কোশ্চেন দেখলা, এবং সেগুলো আমরা পড়বো। সংবিধান নামে ডাইজেস্টের টপিক আছে এবং সংবিধান ও সরকারি সংস্থা এই নামে আমাদের একটা ক্লাসও হবে 19 নম্বর লেকচারে। পরের কোশ্চেন আমরা দেখি কোন ধরনের কোশ্চেন হবে আরো রাজশাহী ইউনিভার্সিটিতে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের নাম কি? ব্লু হেলমেটস, গ্রিন ব্যারেটস, রেড ক্রস নাকি পিস কিপার্স? কোনটা? জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের নাম কি? মানে এই যে আমরা দেখি না যে বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে কি হচ্ছে, বিভিন্ন দেশ সেনাবাহিনী পাঠাচ্ছে জাতিসংঘের মাধ্যমে, সেগুলা দেখবা যে বিভিন্ন মিশনের নাম থাকে এমন। ইউনিমগ, এটা হচ্ছে ইরাক ইরান যুদ্ধে, এটা হচ্ছে ইরাক ইরান যুদ্ধে। ঠিক আছে, এই এমন এমন দেখবা অনেক নাম থাকে মিশনের, ঠিক আছে, অনেক এমন নাম থাকে। আচ্ছা, তো এমনিতে এই মিশনের কমন নামটা কি? মানে জাতিসংঘের মিশনে যেসব সেনাবাহিনী যায়, তারা তো মিশনে যায়, এই মিশনের কমন নামটা কি? ব্লু হেলমেটস, গ্রিন ব্যারেটস, রেড ক্রস নাকি পিস কিপার? সঠিক উত্তর হচ্ছে ব্লু হেলমেটস, অর্থাৎ নীল শিরাশ্রম। ঠিক আছে, বাংলাতে কি বলা হয় এটাকে? বাংলাতে বলা হয় নীল শিরাশ্রম। অর্থাৎ দেখবা যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যারা যায়, যেসব সেনাবাহিনী যায়, তাদের মাথায় যে হেলমেটটা থাকে সেটার রং হয় কি? নীল বর্ণের। ঠিক আছে, এই নীল বর্ণের শিরাশ্রম বা হেলমেটের জন্য এই শান্তিরক্ষা মিশনকে বলা হয় ব্লু হেলমেটস। ঠিক আছে, আচ্ছা।
তো এটা জাতিপুঞ্জ, জাতিসংঘ, অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, এটা আমাদের ডাইজেস্টের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং আমাদের ক্লাস লেকচার 14তে আমরা এই সব কিছু পড়বো ক্লাস লেকচার 14তে। তো এই জাতিসংঘ থেকে দেখবা সব ইউনিভার্সিটি কোশ্চেন করে, এগুলা খুবই সহজ বিষয় হয়ে গেছে তোমাদের কাছে আশা করি এখন। আহ বুঝতেও তোমরা পারো জাতিসংঘ থেকে, বা জাতিসংঘের যে অন্যান্য অর্গান গুলো আছে সেগুলা থেকে, বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে সেগুলো থেকে অবশ্যই কোশ্চেন হবে। পরের কোশ্চেন, টেনিস খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট কোনটি? টেনিস খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্র্যান্ড গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট কোনটি? আচ্ছা, তো দেখো, গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে, আমরা ক্রিকেট ফুটবলে যেমন ওয়ার্ল্ড কাপ বলি না, টেনিস খেলাতে গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে যেমন ওয়ার্ল্ড কাপের মতো। গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে চারটা: উইলাম্বডন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, এই চারটাই হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম। এই চারটা, কোনো একজন টেনিস তারকা যদি একই বছরে এই চারটাই যদি জিততে পারেন, তাকে বলা হয় ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্ল্যাম উইনার। ক্যালেন্ডার ইয়ার ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্ল্যাম উইনার। ঠিক আছে, এটা বলা হয় কেউ যদি চারটাই এক বছরে জিততে পারেন। আচ্ছা, উইমবলডন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন। আচ্ছা দেখো, ইউএস ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন এগুলা হচ্ছে হার্ড কোর্টে খেলা হয়। হার্ড কোর্ট হার্ড কোর্টটা কি? হার্ড কোর্ট হচ্ছে, আমরা দেখি না যে পিচ ঢালাই করা, এর উপর টেনিস খেলতেছে, এটা হচ্ছে হার্ড কোর্ট। ফ্রেঞ্চ ওপেন গ্রে সয়েলে খেলা হয়। ঠিক আছে, দেখবা কালো রঙের এক ধরনের মাটি, তার উপর খেলা হয়। আর উইমবলডন এটা হচ্ছে গ্রাস কোর্ট। গ্রাস কোর্ট গ্রাস কোর্ট কি? ঘাসের যে কোর্ট, ঠিক আছে, মানে এটার সারফেসে ঘাস থাকে। আচ্ছা, তো এই যে চারটা যে আছে, টেনিস খেলার চারটা গ্র্যান্ড স্ল্যাম আছে, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা উইলম্বটন। এই উইলম্বটন কোথায়? এটা হচ্ছে যুক্তরাজ্যের বা ইউকে লন্ডন শহরে। এটা হচ্ছে কোথায়? এটা লন্ডন, ইউকে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট টেনিস খেলার মধ্যে। তাহলে দেখো, এর আগে আমরা এটা দেখেছিলাম স্পোর্টস থেকে, এখানে একটা দেখলাম স্পোর্টস থেকে, বাট দুইটা একটু ডিফারেন্ট। আগেরটা ছিল সাম্প্রতিক, আর এটা কি? এটা হচ্ছে একদমই বেসিক, সাম্প্রতিক কিছু না। তাহলে এটাও আমাদের খেলাধুলা থেকে আসা একটা কোশ্চেন, 47 নম্বর টপিকে আছে ডাইজেস্টের। এবং 25 ও 26 এই দুইটা লেকচারে আমাদের হচ্ছে এই স্পোর্টস সম্পূর্ণ কভার করা হবে। ফাইন। পরের কোশ্চেন দেখি, সিপাহী বিদ্রোহ 1857 কোন কারণে শুরু হয়েছিল? ধর্মীয় অসহিষ্ণুতা, কর বৃদ্ধি, জমিদার বিদ্রোহ, ইংরেজদের শাসনামল বা শাসনকাল। কোন কারণে ব্রিটিশদের এগেনস্টে এই সিপাহী বিদ্রোহ হয়েছিল? অনেকে মনে করতে পারে ইংরেজদের শাসনকাল, আসলে কিন্তু না, ইংরেজদের শাসনকাল না। মূলত ওই সময়ে হচ্ছে এনফিল্ড নামে এক ধরনের রাইফেল ব্রিটিশ আর্মিতে প্রচলন করা হয়। এই এনফিল্ড রাইফেল যেটা ছিল, এর যে কার্তুজ কার্তুজ বোঝো, মানে যেটা থেকে ওই যে যেটা খুলে তার মধ্যে বুলেট ঢোকানো হয়, অর্থাৎ ম্যাগাজিন বলে যেটা ইংলিশে। তো এটার যে কার্তুজ ছিল বা এটার যে ম্যাগাজিন ছিল, সেটা দাঁত দিয়ে টেনে খুলতে হতো, না হলে খোলা যেত না, খুবই টাইট ভাবে এটা লাগানো থাকতো। এবং ওই সময়ে সেনাবাহিনীর মধ্যে একটা গুজব ছড়ানো হয় যে এই এনফিল্ড অস্ত্রের যে কার্তুজ আছে, সেটা গরুর চর্বি এবং শূকরের চর্বি মিশ্রণ তৈরি করে এই কার্তুজ তৈরি করা হয়। ঠিক আছে, এখন ব্রিটিশ সেনাবাহিনীতে যারা ইন্ডিয়াতে ছিল, এরা সবই তো এই দেশেরই, কেউ হিন্দু কেউ মুসলিম। তো দেখো, গরু হচ্ছে হিন্দু ধর্মের পবিত্র একটা পশু, তারা তো মানে গরুর চর্বি যেখানে আছে সেখানে সেই কার্তুজ মুখ দিয়ে খুলবে না। আবার শূকর হচ্ছে মুসলিম ধর্মের নিষিদ্ধ প্রাণী, তো তারাও তো হচ্ছে শূকরের চর্বি যেখানে আছে সেই কার্তুজ মুখ দিয়ে খুলবে না। তো এই গুজব থেকে সেনাবাহিনীর মধ্যে এক বিশাল বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহ পরবর্তীতে সিপাহী বিদ্রোহে রূপ নেয়, এবং এই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেয় কে? সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেয় মঙ্গল পাণ্ডে নামে একজন সিপাহী। মঙ্গল পাণ্ডে
নামক একজন সিপাহী তার নেতৃত্ব দেন। তাহলে এইখানে এই যে বিদ্রোহটা হলো তার মূল কারণ ছিল ধর্মীয় অসহিষ্ণুতা। ঠিক আছে, এটা কিন্তু রাজনৈতিক কিছু না, অন্য কিছু না। সেনাবাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলা, একটা গুজব থেকে শুরু হয়, ধর্মীয় অসহিষ্ণুতা থেকে। এবং প্রাচীন বাংলার ইতিহাস যেটা বললাম, একদম আদি পর্ব থেকে ব্রিটিশ আমলে সবকিছু পড়বো আমরা এই লেকচারে। আদি পর্ব থেকে ব্রিটিশ আমল সবকিছু এই এক লেকচারে। এবং ক্লাস লেকচার 10 আমরা প্রাচীন বাংলার ইতিহাস এটা পড়ে ফেলবো। পরের কোশ্চেন, আমরা ক্লাসের একদমই শেষ দিকের, মাত্র 3টা 4টা কোশ্চেন আছে। মুঘল শাসনের সময় বাংলায় সুলতানি শাসনের অবসান হয় কোন শতকে? মুঘল শাসনের সময় বাংলায় সুলতানি শাসনের অবসান হয় কোন শতকে? দেখো, আমরা একটা নাটক পড়েছি, সেটা হচ্ছে রক্তাক্ত প্রান্তর। রক্তাক্ত প্রান্তর, এটার লেখক হচ্ছেন কে? এটার লেখক হচ্ছেন মুনির চৌধুরী। মুনির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন, বাংলা বিভাগের মুনির চৌধুরী। আচ্ছা, তো এই রক্তাক্ত প্রান্তর, এই যে নাটকটা, এই নাটকের প্রেক্ষাপট ছিল হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ। আচ্ছা, পানিপথ কিন্তু মানে এমন না যে তারা ওই নৌবাহিনী নিয়ে যুদ্ধ করতেছে। পানিপথ একটা জায়গার নাম, উত্তর ভারতের একটা জায়গার নাম পানিপথ বা পানিপান্থ। ঠিক আছে, আচ্ছা। তো এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধ হয়েছিল, এক পক্ষে ছিল ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদি, এবং আরেক পক্ষে ছিল সম্রাট বাবর, সম্রাট বাবর, মুঘলদের। ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশের শেষ শাসক এবং সম্রাট বাবর মুঘল বংশের প্রথম শাসক। এই সময় চলতেছিল, এই সময় চলতেছিল কি, এটা এটা কোন সময় ঘটনা? এটা হচ্ছে 1526 সালের ঘটনা। ঠিক আছে, এই সময় চলতেছিল ভারতে দিল্লি সালতানাত, যেটা কত সালে শুরু হয়েছিল? সেই 1200 সাল থেকে, 1204 সাল থেকে, 4 না, 1200 সামথিং, ওই সময় আমার মনে নাই এক্সাক্ট সালটা। 1204 ধরতে পারো, কারণ ওই সময় থেকেই হচ্ছে মূলত দিল্লি সালতানাতের সূচনা পর্ব শুরু হয়ে গেছে। তো সেই 1200 থেকে 1500, প্রায় 300 বছর ধরে দিল্লি সালতানাত চলতেছে এবং অনেকগুলো বংশ, খলজি বংশ, লোদি বংশ, অনেকগুলো বংশ শাসন করেছে, 4টা 5টা বংশ শাসন করে আসছে। তো তার মধ্যে লোদি বংশ শেষ বংশ এবং তার শেষ শাসক ইব্রাহিম লোদি। তাকে পরাজিত করে সম্রাট বাবর পানিপথের দ্বিতীয় যুদ্ধে কি করেছে? মুঘল শাসনের সূচনা করেছে, আর সুলতানি শাসনের অবসান হয়েছে। কত সালে সেটা? 1526। বাংলাতে হয়তো বা আরো কিছুটা পরে, 1530 বা 1540, 1550 এর মধ্যেই। তার মানে সেটা কোন সময়ে? সেটা হচ্ছে ষষ্ঠদশ শতকে। কারণ 1501 না, 1500 থেকে 1599 এর মধ্যে যা কিছু সবকিছু হচ্ছে ষষ্ঠদশ শতক। তাহলে সঠিক উত্তর কোনটা? ষষ্ঠদশ শতকে। ঠিক আছে, আচ্ছা। ডাইজেস্টের প্রাচীন বাংলার ইতিহাস, এই টপিক থেকে আমরা এটা উত্তর করে ফেলতে পারবো। খুব সহজ, তাই না? মানে এই যে আমরা পুরো ক্লাসটা যদি একবার করতে পারি, এই সব টপিক যদি একবার করতে পারি, তাহলে এই প্রত্যেকটা বিষয় আমাদের ক্লিয়ার হয়ে যাবে। পরের কোশ্চেন দেখি, সফটওয়্যার কত প্রকার? সফটওয়্যার কত প্রকার? 1, 2, 3 নাকি 4? দেখো, এক ধরনের সফটওয়্যার আছে যেটাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, সিস্টেম সফটওয়্যারটা কি? ধরো যে তুমি হচ্ছে ইউজার, আর তোমার সামনে কি আছে? হার্ডওয়্যার আছে। এই ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করে যে একটা ডিভাইস রান করে, সেগুলোকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? কোন একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য, ধরো যে তুমি ভিডিও এডিটিং করবা, ধরো তুমি হচ্ছে প্রোগ্রামিং করবা, ধরো তুমি হচ্ছে ওয়েব ডিজাইন করবা, ধরো তুমি গেম খেলবা। তো এই যে একটা নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট অ্যাপ্লিকেশন, এই নির্দিষ্ট অ্যাপ্লিকেশন সম্পাদন করার জন্য যে ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তাহলে সফটওয়্যার কত প্রকার হচ্ছে? সফটওয়্যার হচ্ছে 2 প্রকার। ফাইন, সহজে বুঝতে পারছো আশা করি। এই ধরনের কোশ্চেন গুলো আমরা কোথায় পাবো? আমাদের ডাইজেস্টের 5 নম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,
পার্ট বিতে, আমাদের ডাইজেস্টের পার্ট বিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামে যে টপিকটা আছে সেটা সেটা পরিপূর্ণ পড়লেই আইসিটি থেকে যা যা কোশ্চেন হওয়ার সবকিছু আশা করি বুঝে ফেলবো। এবং ক্লাস লেকচার 27 এর আগেও আমরা দেখেছি এই টপিক থেকে, আইসিটি থেকে এর আগেও একটা কোশ্চেন দেখেছি, এখন এটা দেখলাম। অর্থাৎ 24টা যে কোশ্চেন হবে রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটে, সরি এ ইউনিটে, তার মধ্যে দেখা যাবে যে সর্বোচ্চ টপিক থাকবে 17-18টা বা 15-16টা, অর্থাৎ এক টপিক থেকে একাধিক কোশ্চেন থাকবে, এটা তোমরা নিশ্চিত থাকো। পরে কোশ্চেন দেখি, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে প্রযোজ্য? সাংবাদিকতা, চিকিৎসা, সাহিত্য নাকি অর্থনীতি? পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে প্রযোজ্য? খুবই সহজ কোশ্চেন, বিভিন্ন পদক পুরস্কার থেকে তোমরা দেখেছো এর আগেও কোশ্চেন হয়েছে, তেমনই একটা কোশ্চেন এখানে দেওয়া। আচ্ছা, সাংবাদিকতা, চিকিৎসা, সাহিত্য নাকি অর্থনীতি? দেখো, জোসেফ পুলিৎজার, জোসেফ পুলিৎজার এনার নামে এই পুলিৎজার যে পুরস্কার আছে সেটা প্রচলন করা হয়। সেটা হচ্ছে কোন দেশ থেকে? সেটা হচ্ছে ইউএসএ থেকে, যুক্তরাষ্ট্র থেকে। এবং ইনি ছিলেন, ইনি মূলত যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা করতেন, কিন্তু তার জন্ম যুক্তরাষ্ট্রে না, তার জন্ম অন্য একটা দেশে। আচ্ছা, তো ইনি মূলত সাংবাদিক হিসেবে খুবই খুবই বিখ্যাত হয়েছিলেন। তার সাংবাদিকতার জন্য তিনি বিখ্যাত হয়েছেন। তার নামেই সাংবাদিকতার ক্ষেত্রে একটা পুরস্কার ইউএসএ প্রবর্তন করা শুরু করে, যেটার নামই হচ্ছে পুলিৎজার অ্যাওয়ার্ড। এটা সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়। সাংবাদিকতার হচ্ছে ফিচার রাইটিং, ফিচার রাইটিং, কলাম রাইটিং সহ, মানে যা কিছু আছে, মানে একজন জার্নালিস্ট যা কিছু করেন সবকিছুর উপর ডিপেন্ড করে এই পুলিৎজার অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এই যে বিভিন্ন পদক পুরস্কার সম্মাননা, এটা আমাদের ডাইজেস্টের 40 নম্বর টপিক এবং 25 নম্বর ক্লাস, ওই যে সেই বিখ্যাত 25 নম্বর ক্লাস যেটা বলেছিলাম, সেই 25 নম্বর ক্লাসটা করলে আমাদের এটাও কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। সর্বশেষ কোশ্চেন যেটা, সর্বশেষ কোশ্চেন এটা, গ্রিনল্যান্ড কোন মহাদেশের অংশ? গ্রিনল্যান্ড কোন মহাদেশের অংশ? তোমরা পৃথিবীর মানচিত্র খেয়াল করো, একদম উপরের দিকে তাকালে দেখবে একটা বিশাল দেশ সম্পূর্ণ বরফ আচ্ছন্ন হয়ে আছে। এই দেশটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড। এটা কোথায়? ঠিক আমরা যে যুক্তরাষ্ট্র এবং কানাডা দেখি, কানাডার ঠিক একটু ডান দিকে এই দেশটা। কানাডা, কানাডার ডান দিকে মানে কি? কানাডা কোন মহাদেশে? কানাডা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে। তাহলে গ্রিনল্যান্ড কোন মহাদেশে? গ্রিনল্যান্ড হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে। ঠিক আছে, তাহলে একটু মানচিত্র যখন আমরা দেখবো তখন কিন্তু বুঝতে পারবো। এবং এই যে এই ধরনের বিষয়গুলো, এই ধরনের বিষয়গুলো আমরা উত্তর আমেরিকা মহাদেশ ডাইজেস্টের টপিক তোমরা পাচ্ছি। এবং ক্লাস যখন আমরা দেখব সেটা হচ্ছে ক্লাস লেকচার নম্বর 4। এবং প্রথম যে ক্লাসগুলো আছে, প্রথম যে ক্লাসগুলো আছে, আমি ধরলাম ক্লাস 1 থেকে 7, এই সবগুলো হচ্ছে মানচিত্র রিলেটেড ক্লাস, সবগুলো মানচিত্র রিলেটেড ক্লাস। এবং এই যে গ্রিনল্যান্ড কোন মহাদেশে, কোন দেশ কোন মহাদেশে, কোন দ্বীপ কোথায়, কোন সাগর কোথায়, কোন প্রণালী কোথায়, কোন উপসাগর কোথায়, কোন উপদ্বীপ কোথায়, সবকিছু আমরা এই মানচিত্রের ক্লাসগুলো থেকে বুঝবো। তাহলে ও আচ্ছা, সরি, আরেকটা আছে কোশ্চেন, আমি ভেবেছিলাম এটাই শেষ কোশ্চেন, না এটা লাস্ট কোশ্চেন, আরেকটা কোশ্চেন আছে। জুলাই বিপ্লবের স্লোগান কি ছিল? জুলাই বিপ্লবের স্লোগান কি ছিল? বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীনতা, সাম্য, মুক্তি, ইনকলাব জিন্দাবাদ, বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। কোনটা? শেষটা আশা করি তোমরা উত্তর করতে পারবা, সর্বশেষ যে কোশ্চেনটা, সর্বশেষ কোশ্চেনের উত্তর তোমরা একটু করার চেষ্টা করো, যে জুলাই বিপ্লবের স্লোগান কি ছিল? জুলাই বিপ্লবের স্লোগান কি ছিল? এটা তোমরা একটু উত্তর করার চেষ্টা করো। বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীনতা, সাম্য, মুক্তি, ইনকলাব জিন্দাবাদ নাকি বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই? কোনটা? আচ্ছা, এটা তোমরা উত্তর করতে পারতেছো না নাকি উত্তর করতেছো না, কোনটা? এটা উত্তর করার চেষ্টা করো তোমরা এটা। আচ্ছা, তারপরে তোমরা উত্তর করতেছো না, সবাই চুপচাপ আচ্ছা। ওকে, জুলাই বিপ্লবের স্লোগান ছিল হচ্ছে ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এবং জুলাই বিপ্লব এখনো পর্যন্ত বেশ গুরুত্বপূর্ণ টপিক, সাম্প্রতিক টপিক হিসেবে। ঠিক আছে, তোমরা দেখবা যে এবছর যতগুলো ভর্তি পরীক্ষা হয়েছিল সব জায়গাতেই জুলাই বিপ্লবের কোশ্চেন ছিল। নেক্সট ইয়ারও আশা করা যায় যে জুলাই বিপ্লব থেকে কোশ্চেন হবে। তো এটা আমাদের সাম্প্রতিক বিষয়, সাম্প্রতিক ডাইজেস্টে থাকবে না, সাম্প্রতিকের জন্য আলাদা ম্যাটেরিয়ালস আমাদেরকে দেওয়া হবে। এবং আমাদের 30 নম্বর যে ক্লাস আছে, 30 নম্বর ক্লাসে সাম্প্রতিকের খুঁটিনাটি যা কিছু আছে সবকিছু পড়ানো হবে ইনশাল্লাহ।
তো এটাই ছিল হচ্ছে আমাদের ক্লাস। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসে থাকার জন্য। আশা করি ক্লাসটা তোমাদের জন্য যথেষ্ট উপকারী ছিল। রাজশাহী ইউনিভার্সিটিতে কোন ধরনের কোশ্চেন হবে তোমরা বুঝতে পেরেছো। সেকেন্ড টাইমার যারা আছো, তোমাদের জন্য অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রিম ইউনিভার্সিটি হবে। এবং আমরা আমাদের যে সেকেন্ড টাইম অ্যাডমিশন কোর্স আছে, সেখানে তোমাদের সাথে কিভাবে লেখাপড়াটা করব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো ডাইজেস্টে কিভাবে সাজানো থাকবে, এবং আমরা কোন কোন ক্লাসে কোন টপিক পড়াবো, সেগুলো নিয়েও আশা করি খুব ভালো একটা ধারণা তোমরা পেয়েছো। তো তোমাদের যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের পেজের ইনবক্স সবসময় উন্মুক্ত। তোমরা যে কোনো সময় আমাদের পেজে নক করতে পারো, বা আমরা যখন কোনো লাইভ ক্লাস তোমাদের সামনে নিয়ে আসি সেখানে তোমরা জিজ্ঞাসা করতে পারো। তো ধন্যবাদ তোমাদেরকে সম্পূর্ণ ক্লাসে থাকার জন্য। দেখা হবে আগামীকাল অন্য কোনো একটা ইউনিভার্সিটির বিশেষ লাইভ নিয়ে। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।